ওকে, তো আজকে আমরা ডেমো ক্লাস করার জন্য এসেছি। আমরা অবশ্যই কোনো একটা টপিক সম্বন্ধে তো অবশ্যই আমরা আলোচনা করব, ঠিক আছে? কোনো টপিক নিয়ে তো অবশ্যই আমরা আলোচনা করব। তার আগে যেটা আমাদের কথা, যারা পরবর্তীতে ইউটিউবে দেখতে চান, ইউটিউবে আমার এই ভিডিওটা পাবেন, ঠিক আছে? ইউটিউবে আমি পুরোটাই আপলোড করে দিব যেন ভিডিওটা পুরোটাই আপনারা পান, এবং আমি টাইম স্ট্যাম্প লাগিয়ে দিব যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এখন প্রথমে ওকে সঙ্গীতা ম্যাম, প্রথমে আমরা 10, 15, 20 মিনিট যতটুকুই হোক আমাদের এই ডেমো ক্লাস নিয়ে আমার কিছু কথা ছিল যেটা হয়তো আমার পরে মনে হয়েছে আমি আপনাদের বলতে ভুলে গেছি, বা আপনারা বারবার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, সেগুলো নিয়েও প্রথমে আজকে আমরা আলোচনা করব। তবে আপনারা 1 বাই 1 আপনাদের মনে যদি কোনো কিছু থাকে, হ্যাঁ, নোটিফিকেশন নিয়ে অবশ্যই সেগুলো নিয়ে সেগুলো নিয়ে যদি আপনাদের কোনো কিছু ডাউট থাকে আমি বলার পর সেগুলো আপনারা বলবেন, ঠিক আছে? তারপরে আজকে টপিকে যাব, ঠিক আছে? তো আজকে আমরা যে আছি এখানে, আশা করি সবাই এখানে SLST এডুকেশনে বসবেন এরকম স্টুডেন্টই আছেন। আর আমরা আমাদের কিন্তু এডুকেশন এটার জন্যই কিন্তু আশা করি এখানে সবাই অ্যাসেম্বল হয়েছি, সবাই জড়ো হয়েছি। ওকে, তো আমরা ডেমো ক্লাস নোটস এগুলো নিয়ে তো আলোচনা করব, অবশ্যই ডেমো ক্লাস নোটস এগুলো তো আলোচনা হবে একটু পরে। তো কিছু ফ্রিকোয়েন্ট প্রশ্ন আপনারা যেগুলো করেছেন, যেমন খুব একটা বেসিক প্রশ্ন আমি নোট ডাউন করে রেখেছি যে স্যার শুনেছি নাকি স্যার কেস হয়েছে, কি এরকম আপনারা শুনেছেন নাকি স্যার কেস হয়েছে, স্যার পরীক্ষা কি সময় হবে, স্যার আমি কি বসতে পারবো, যারা আগের বার বসেনি তারা কি বসতে পারবো, এরকম কিছু প্রশ্ন আপনাদের মনে এসেছে। অনেকে সিলেবাস নিয়ে বলেছেন স্যার সিলেবাস কোনটাকে ফলো করবেন, যদিও আমি আমার ভিডিওতে আপলোড করেছিলাম। একটা ফ্রিকোয়েন্টলি প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করেছেন যে স্যার 3 মাসের মধ্যে কি সিলেবাসটা কমপ্লিট হবে? এটা অনেকেরই প্রশ্ন, আর এই প্রশ্নগুলো স্বাভাবিক প্রশ্ন যে স্যার গতবারের যে সিলেবাস ছিল 10টা ইউনিট ছিল, সেখানেও এত বড় সিলেবাস 3 মাসে কি স্যার কমপ্লিট হবে? ঠিক আছে, কারো মনে প্রশ্ন ছিল, যেটা আমার মনে হয় খুব জেনুইন প্রশ্ন, যে স্যার যদি স্যার পরীক্ষা পিছিয়ে যায় স্যার, তাহলে এই যে আপনি পড়াচ্ছেন তখন কি আমাদের এক্সট্রা ফিস দিলে কি দিতে হবে বা দিতে হবে কিনা, সেগুলো সব কিছু নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তারপরে অনেকের মনে এই প্রশ্নটা হয়েছে, যদি স্যার আমি এনরোল হয়ে যাই, কিন্তু স্যার দেখা গেল 1 মাস পরে বা কিছুদিন পর আমি জানতে পারলাম আমি পরীক্ষায় বসতেই পারবো না, আদালত থেকে রায় দিল আমি নাকি পরীক্ষায় বসতেই পারবো না, তাহলে সেই ক্ষেত্রে স্যার কি হবে? ঠিক আছে, অনেকে আছেন কি পড়লে ভালো হয় স্যার, সেটা কি কোন ধরনের বই পড়লে ভালো হয়, এগুলো ধরনের অনেক প্রশ্ন এসেছে আমাদের। এগুলো আলোচনা করি, তারপরে আলোচনা করার পর আমরা একটা আজকের টপিকে যাব। ওকে, তো আমার আওয়াজ সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? কারো কোনো অসুবিধা হচ্ছে না? ওকে, তো দেখুন প্রথমেই একটা যে প্রশ্ন সেটা হচ্ছে কেস নিয়ে, তাই না? যেটা কেস হয়েছে সেটা নিয়ে। তো কেস বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে? এখন পরীক্ষা কি আদৌ স্যার যেটা বলেছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর হবে কি? দেখুন, আমি আপনাদের খুশি করার জন্য এটাও বলবো না যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে পরীক্ষা হবে, বা এটাও বলবো না যে পরীক্ষা পেছাবে। তার কারণ আমার কাছে এরকম কোনো নিউজ নেই বা কোনো রেফারেন্সেস নেই সরকারের তরফ থেকে যে আমাকে বলেছে যে ফার্স্ট উইকেই পরীক্ষা হবে বা হবে না কেস হওয়ার পর। তবে আমরা কি করতে পারি, যেহেতু সরকার একটা নোটিফিকেশন দিয়েছে যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে পরীক্ষা ওরা নিচ্ছে, এখন যদি আমরা প্রিপারেশন না নিই, এখন কথা হলো আমরা প্রিপারেশনই নিলাম না, তারপরে যদি পরীক্ষা হয় তখন কি হবে? তাই আমরা প্রিপারেশন নেই। এখন পরীক্ষা যদি পেছায় বা 1 মাস পিছায় বা 7 দিন পিছায়, তাহলে সেটা পরের ব্যাপার হবে, তাই না? তা আমরা যদি প্রিপারেশনই না নিই তাহলে কি হবে? যেমন ব্যাপারটা এরকম, আমরা হসপিটালে গিয়েছি, কেউ অসুস্থ, এখন ডাক্তারকে এই প্রশ্নটা করছে, ডাক্তারবাবু আমার রুগীটা বাঁচবে তো? এখন ডাক্তারবাবুকে তো চেষ্টা করতে হবে, তেমনি আমরা বললাম ডাক্তারবাবু আমাদের চেষ্টা তো করতে হবে, তারপরে রুগী বাঁচবে না সেটা তো পরের ব্যাপার, তো আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তবে আমার যতদূর মনে হয়, যেহেতু একটা নোটিফিকেশন বেরিয়েছে, পরীক্ষা আজকে না হয় কালকে হবে, ঠিক আছে? এখন আমি এটা বলবো না যে ফার্স্ট সেপ্টেম্বরের মধ্যেই হবে, এটা পিছাতে পারে না, অবশ্যই পিছাতে পারে, ঠিক আছে? হতেই পারে, কিন্তু যেহেতু নোটিফিকেশনে দিয়েছে, এখন পর্যন্ত আমরা ধরে চলবো যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরেই পরীক্ষা হবে। ওকে, একটা প্রশ্ন ছিল অনেকের যে স্যার
সিলেবাস কোনটাকে ফলো করবেন, যদিও আমি এটা ভিডিওতে বলে দিয়েছি। যেহেতু আজকের দিন পর্যন্ত আমি লাস্ট ভিডিওটা মনে হয় 31শে মে আপলোড করেছিলাম, সেদিন আমি ভিডিওটা করেছিলাম, আজকে 6 জুন, এই পর্যন্ত আমি কোনো অফিসিয়াল সিলেবাস জানি না, সত্যি বলে আমি পাইনি। আপনারা যদি কেউ পেয়ে থাকেন অফিসিয়াল সিলেবাস এবারের, অবশ্যই সেন্ড করবেন। ওকে, এই পর্যন্ত আমি পাইনি। সব জায়গাতে কি দেওয়া, প্রিভিয়াস ইয়ারের যে সিলেবাস আছে, প্রিভিয়াস ইয়ার বলতে 2016তে যে পরীক্ষা হয়েছিল তার যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটাই বিভিন্ন ওয়েবসাইট আমি দেখেছি। শুধু একটা ওয়েবসাইট কখনো আমি বলবো না, আমি কয়েকটা ওয়েবসাইট, তারপরে আমার কয়েকজন স্টুডেন্ট রীতিমতো বইয়ের ছবি পাঠিয়েছে, যারা গতবার বসেছিল পরীক্ষায় তারা বইয়ের ছবি পাঠিয়েছে কয়েক জায়গায়, ঠিক আছে। তাহলে সব জায়গাতে দেখছি একই সিলেবাস, তার মানে এখান থেকে এতটুকু তো ক্লিয়ার যে যেগুলো আপলোড হয়েছে সব হচ্ছে 2016 সিলেবাসটাই আপলোড হয়েছে, নতুন কোনো সিলেবাস আপলোড হয়নি। তো আমরা 2016টাকেই বেস ধরে চলবো। তো পাশাপাশি আমরা যেহেতু এটা আমাদের এলিজিবিলিটি হচ্ছে মাস্টার ডিগ্রি, তাহলে নেটের সিলেবাসের সঙ্গে সামান্য একটু মানে পাশাপাশি ধরেও চলবো, মানে 16টা বেস, তার পাশাপাশি নেটের সিলেবাসটাকেও আমরা একটু দেখবো। ওকে, তো সব থেকে বড় প্রশ্ন যে স্যার 3 মাসে কি সিলেবাস কমপ্লিট হবে? দেখুন, আপনারাও যথেষ্ট পরিমাণ বুদ্ধি হয়েছে, যথেষ্ট বড় হয়েছেন, আমি মিথ্যা বলবো আপনারা সেটা গ্রহণ করবেন সেটা তো না। দেখুন, 3 মাস এত বড় সিলেবাসের জন্য কখনোই কমপ্লিট না, কখনোই মানে যথেষ্ট সময় না 3 মাস। কিন্তু যেহেতু পরীক্ষা আছে, আমাদের যেন তেন প্রকারে সেটাকে কমপ্লিট করতে হবে, যেন তেন প্রকারে সেটাকে কমপ্লিট করতে হবে এবং ভালোভাবে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আমরা যদি সব কিছু যদি মানে এই 3 মাসটা যদি আমরা সব কিছু ভুলে যদি পড়াশোনা করি, তাহলে এই 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট সম্ভব, ঠিক আছে। ওকে, তখন অলরেডি এটা আমাদের সাবজেক্ট পড়ছি, অলরেডি আমাদের অনেক কিছু জানাই আছে, আমাকে নতুন করে না। হয়তো বেশিরভাগ জিনিসগুলো আপনারা যদি দেখেন 10টা ইউনিটের মধ্যে বেশিরভাগ জিনিস জানাই আছে। এখন কি করতে হবে, আমাদের রিভিশনটা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো মাস্টার ডিগ্রিতে ফাঁকি দিয়ে গেছি, সেই জিনিসগুলো আমাদের পড়তে হবে, যেটা সবাই আমরা কম বেশি করে থাকি, সেগুলো আমাদের পড়তে হবে অবশ্যই। ওকে, তো এটা একটা প্রশ্ন গেল। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন হয়েছে এটা, যেটা স্বাভাবিক, যে স্যার যদি পরীক্ষা পেছায় তাহলে স্যার ফিস যেটা আমি দিয়ে দিলাম তাহলে কি আর ফিস দিতে হবে কি না, এই ধরনের প্রশ্ন অনেকে করেছেন, যেটা স্বাভাবিক আমার মনে হয়। আমি তো একবার একজনকে মেসেজ আমি রিপ্লাই করেছিলাম, সেটা অন্যদিন অন্য কাউকে হয়তো আমি করিনি, সে আছেন কিনা, এক ম্যাডাম ছিলেন। ম্যাডাম বলেছিলেন যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের এখন স্যার মানে এই প্রশ্নটা বারবার আসে, ভয় লাগে, এরকম একটা কথা বলেছিলেন কোনো ম্যাডাম, আমি জানি না আছেন কিনা ম্যাডাম এখানে। তো দেখুন, এটা স্বাভাবিক, পরীক্ষা আমরা বিভিন্ন সময় দেখেছি, পরীক্ষা যেই ডেটে বলেছে হয়তো পরীক্ষা পিছিয়ে গেছে, এরকম হয়েছে। তাহলে সেটা নিয়ে আমার এটা ভিডিওতে আমি হয়তো বলতে পারিনি, তখন আমার মনে এটা প্রশ্ন আসেনি এই ওই মুহূর্তে, পরবর্তীতে আপনাদের জন্যই এই প্রশ্নটা আমার মনে এসেছে। যদি স্যার পরীক্ষা পেছায়, 1 সেপ্টেম্বরের পরিবর্তে বললো অক্টোবরে হবে বা নভেম্বরে হবে, সেই ক্ষেত্রে কি হবে? দেখুন, সেই ক্ষেত্রে যেটা আমি করব ভেবেছি, যদি দেখুন 1 সপ্তাহ 2 সপ্তাহ পেছায়, তাহলে আপনাদের ফিস যেটা ছিল সেটাই থাকবে, কোনো এক্সট্রা ফিসের প্রয়োজন নেই, ঠিক আছে। ও, সুদীপা ঘোষ ম্যাডাম করেছিলেন, আচ্ছা ঠিক আছে। ওকে, তো ইনকেস যদি ধরুন পরীক্ষা 1 মাস পিছালো, 2 মাস পিছালো, এরকম যদি কখনো হয়, তাহলে 3 মাসের জন্য 3 মাস হওয়ার পর থেকে 3 মাস যেটা ফিজ আছে সেটা আপনারা দিবেন, তারপরের থেকে ধরুন 1 মাস পিছালো, 20-21 দিন পিছিয়ে গেল, সেই ক্ষেত্রে আমি বলছি, সেই ক্ষেত্রে আপনাদের মান্থলি আপনারা দিতে পারবেন, যেটা মান্থলিটা কি 500 টাকার বেশি হবে না, ঠিক আছে। মান্থলি যে ফিসটা পরবর্তীতে আপনারা দিবেন, যদি কখনো পরীক্ষা পেছায় 1 মাস পেছালো বা 2 মাস পেছালো, সেই ক্ষেত্রে মান্থলি আপনারা 500 টাকা বেশি হবে না, ঠিক আছে। সেটা 499 টাকা হতে পারে, 501 টাকা হবে না, ঠিক আছে। তো সেটার বেশি কখনো হবে না, এটা আপনারা মান্থলি দিতে পারবেন 3 মাস হয়ে যাওয়ার পর। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা মনে প্রশ্ন অনেকের হয়েছে, যে স্যার ধরুন আমি আজকে তো আপনার কাছে এনরোল নিয়ে নিলাম, কিন্তু দেখা গেল স্যার, আদালতে একটা কেস হয়েছে, এরকম শুনেছি যে স্যার এটা 16তে যারা বসেছে তারাই শুধু বসবে, আমরা নাকি বসতে পারবো না, এরকম একটা কেস হয়েছে। ধরুন স্যার এরকম কেসে যদি আদালত পরে রায় দেয় 16রাই বসতে পারবে, তাহলে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে দেখুন, একটাই কথা বলবো, এখনের নোটিফিকেশন অনুযায়ী বলেছে যেটা, সেটা হচ্ছে যাদের হচ্ছে মাস্টার ডিগ্রি এবং বিএড আছে অথবা এর ইকুইভ্যালেন্ট, যাদের যাদের কমপ্লিট হয়নি তাদের জুলাই 14 বিকাল 5টা, অর্থাৎ যেই দিন যেই সময়টায় লাস্ট হচ্ছে আমাদের সম্ভব, লাস্ট হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কি করা সম্ভব, আমাদের হচ্ছে
রেজিস্ট্রেশন, আমাদের যে পরীক্ষার রেজিস্ট্রেশন, পরীক্ষার ফর্ম ফিল আপ সেটা সম্ভব, ততক্ষণের মধ্যে যদি আপনি জানতে পারেন আপনার রেজাল্ট কি, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। তারপরে যদি হয় তাহলে তারা বুঝতে পারবেন না। ওকে, এখন পর্যন্ত যেটা নোটিফিকেশন দিয়েছে, তাহলে এরকম স্টুডেন্টদের জন্য আমরা কি করব? ধরুন কেউ 3 মাসের দিয়ে ভর্তি হলেন, 3 মাসের একবার দিয়েই ভর্তি হলেন, এখন দেখা গেল সে 25 দিন পর বা 27 দিন পর জানতে পারলো যে সে সে পরীক্ষায় বসতে পারবে না, ধরুন কথার কথা, ইনকেস। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তার যে বাকি দু মাসের যে তার হচ্ছে 25-27 দিন যাওয়ার পর বাকি যে 2 মাসের যে তার ফিসটা থাকবে সেটা আমি রিফান্ড করে দেবো। তখন এটা ইউটিউবেও আপলোড হবে, আপনারা ইউটিউবেও দেখতে পারবেন। এটা আমি এরকম বলছি না যে এখন বললাম পরে আমি চেঞ্জ হয়ে যাবেন না। ধরুন 25 দিন, 21 দিন, 22 দিন সে হয়তো ক্লাস করেছে, ঠিক আছে, তারপরে সে জানতে পারলো সে হচ্ছে পরীক্ষাতেই বসতে পারবে না। ঠিক আছে, হতে পারে কখনো আদালতের রায় যদি ইনকেস, হয়তো দিবে না, ইনকেস যেহেতু প্রশ্নটা এসেছে অনেকের মাথায়, অনেকে করেছেন, এর জন্যই করছি, এর জন্যই বলার আমার। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তার সেই প্রপোর্শনে 3 মাসে সে 3 মাস দিয়ে সে ভর্তি হয়েছে, সেই প্রপোর্শনে 2 মাসের যেটা তার ফিস থাকবে সেটা তাকে রিফান্ড করে দেওয়া হবে। এখন ধরুন এটা দেখা গেল 50 দিনে গিয়ে হলো, 50 দিনে গিয়ে হলো, ঠিক আছে, 50 দিনে গিয়ে হলো, সেক্ষেত্রে কি হবে? তার 1 মাসের যেটা হবে সেটাকে তাকে রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, তখন এখন পর্যন্ত আপনারাও জানেন, আমরাও জানি যে আপনারা সবাই যারা যারা আছেন, যাদের যাদের ষোলোতে বসেননি, তারপরও আপনারা পরীক্ষায় বসতে পারবেন এখন পর্যন্ত যেটা রুলস রেগুলেশন। এরপরে যদি কিছু চেঞ্জ হয় সেটা আমরা এই মুহূর্তে তো আমরা ভগবান না বা আমরা ঈশ্বর না, আমরা যেমন বলতে পারবো। ঠিক আছে, এখন পর্যন্ত যাদের যাদের বিএড কমপ্লিট আছে, যারা হয়তো আগের বার বসেননি, মাস্টার ডিগ্রি কমপ্লিট আছে, তারা তো পরীক্ষায় বসতে পারছেন যে রুলস অনুযায়ী 50% লাগবে আর বিএড লাগবে। ওকে, আচ্ছা, অনেকে বই নিয়ে প্রশ্ন করেছেন যে স্যার বই কি পড়া ভালো হবে। দেখুন, টু বি অনেস্ট, আমি আপনাদের যেগুলো বলবো, এই মুহূর্তে এমসিকিউ বই না পড়া, অনেকে আছেন আমাকে এটাও মেসেজ করেছেন, স্যার নোটস কি শুধু এমসিকিউ হবে? না, নোটস শুধু এমসিকিউ মুখস্থ করে কত এমসিকিউ আপনি মুখস্থ করবেন? আপনাদের কাছে মাস্টার ডিগ্রি আপনারা করে এসেছেন, আপনাদের কাছে অনেক ভালো ভালো স্যার ম্যাডামদের বই আছে, আপনারা সেগুলোকে পড়ুন। ঠিক আছে, সেগুলোকে আপনারা পড়ুন। দেখুন এখন কি হবে, এখন যে পড়াগুলো হবে না, দেখবেন অলরেডি আপনার জানাই আছে, সেই জিনিসগুলোই আপনারা যখন পড়ছেন রিভিশনের মতো যাবে। ঠিক আছে, তো আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, হয়তো হতে পারে সেটা আপনাদের থেকে আলাদা হতেই পারে, আপনাদের মতামত আমার থেকে আলাদা হতেই পারে। আমার যেটা মনে হয়, এই সময় আমরা যদি মানে যেগুলো শুধু পরীক্ষার জন্য বই বেরোয়, কিছু কিছু বই, বেশিরভাগই যেগুলো বই বেরোয় পরীক্ষার এই 1 মাস আগে 3 মাস আগে, সেগুলো বই না পড়ে যদি আমরা আমাদের কাছে মাস্টার ডিগ্রির যে বইগুলো আছে, যেগুলো আমাদের সিলেবাসের সাথে লিঙ্ক খাচ্ছে, সেই জায়গাগুলো যদি আমরা সেই বই থেকে পড়ি, পাঠ্য বই থেকে পড়ি আমরা, তাহলে মনে হয় বেশি ভালো হবে। আমার এটা পার্সোনাল মতামত। বাকিদের আপনাদের যদি অন্য কিছু মনে হয়, অবশ্যই আপনারা সেটাকে ফলো করতে পারেন। ওকে, আচ্ছা, আমার তো মোটামুটি মনে হয় আমার তো মোটামুটি আমি যেগুলো ভেবেছিলাম সেগুলো তো আমি অ্যান্সার করলাম। তো আপনাদের মধ্যে অনেকে আছেন অনেক পরে জয়েন করলেন। 1 মিনিট, হ্যাঁ, ওকে। যেটা বলছিলাম, আমি একটা প্রশ্ন এসেছে সেটা আমি রিপ্লাই দেব। তো আমার মনে হয় আমি যেগুলো প্রশ্ন ভেবে রেখেছি, আমি যেগুলো আপনারা করেছিলেন মোটামুটি সেগুলো আমি অ্যান্সার করলাম। এখন দেখুন, অনেকে এটাও মেসেজ করেছেন যে স্যার আগে আমাকে নোটসগুলো দিয়ে দিন। দেখুন, এসএসসি পরীক্ষা হঠাৎ করে ডিক্লেয়ার করাতে আমার কাছেও হয়তো সব নোটস সেইভাবে তৈরি নেই। দেখুন, যখন আমি নেটের টিউশন পড়াবো, নেটের টিউশনে কিন্তু নেট পরীক্ষা ইংরেজিতে হয়, সেটা তো আমাকে বাংলাতে করানোর দরকার পড়ে না, বাংলাতে শুধু আমি বোঝাই। কিন্তু আপনাদের জন্য আমাকে কি করতে হচ্ছে, যেমন আজকের নোটসগুলো দেখবেন আমাকে ইংলিশের পাশাপাশি বাংলাতেও করতে হচ্ছে, কিন্তু টেকনিক্যাল যেগুলো টার্ম থাকবে সেগুলোকে আমি ইংলিশে রেখেছি, তখন সেগুলো টার্ম ইংলিশে শেখাই ভালো। দেখুন, বিভিন্ন পরীক্ষায় আমাদের প্রাইমারি পরীক্ষায় আমি দেখেছি, মোস্টলি 2021-22 বা 22-23-এর পরীক্ষা, সম্ভবত 21-22-এর প্রাইমারি পরীক্ষায় 5B থেকে সম্ভবত একটা প্রশ্ন এসেছিল, আমার এক্সাক্ট খেয়াল নেই, পরবর্তীতে যদি চান আমি দেখাতে পারবো। যেগুলোর ইংলিশ অর্থ সেগুলো ঠিক আছে, বাট যেগুলো বাংলাকে ট্রান্সলেশন করে দিয়েছে, একটা শব্দ এমন ছিল সেম পরীক্ষায়, আগের পরীক্ষায় যেটা বাংলা মানে যা, পরের পরীক্ষায় তার বাংলা শব্দ মিনিংটা চেঞ্জ করে দিয়েছে। তাহলে এখন যদি আপনি বাংলা শব্দগুলো যদি দেখে যান, তাহলে কি হবে, হয়তো আপনি জানা সত্ত্বেও অ্যান্সারগুলো করতে পারবেন না। তাই যেগুলো থিওরি আছে, ঠিক আছে, থিওরির যেগুলো স্টেজেস রয়েছে, বিশেষ করে কোনো
কোনো ধরুন থিওরিতে ধরুন কোনো টেকনিক্যাল টার্ম আছে, যেমন ভাইগর্স্কির থিওরিতে ভাইগর্স্কির থিওরিতে স্ক্যাফোল্ডিং রয়েছে, জেডপিডি রয়েছে, পিয়াজের তত্ত্বে যেমন আমরা পড়েছি হচ্ছে, ঠিক আছে, অ্যানিমিজম পাবেন। এই ধরনের শব্দগুলোকে না অ্যাজ ইট ইজ যে ইংলিশে আছে ইংলিশেই পড়ুন, এটা আপনাদের জন্যই ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একজন ম্যাডাম প্রশ্ন করেছেন, প্রশ্নটা এরকম ছিল, আচ্ছা হ্যাঁ যেটা বলছিলাম যে দেখুন আমি 3 মাসের মধ্যে আমি বলছেন যে আমি সমস্তটাই কমপ্লিট করব, নো ডাউট। আমি একবারে আপনাদের নোটস দিতে পারবো না, যারা আছেন, যারা পরবর্তীতে ভর্তি হবেন, একবারে নোটস দেওয়া সম্ভব না। এর জন্য যেটা বলছিলাম, দেখুন আমার কাছে যারা নেটে পড়ে তারা জানেন, এখানে অনেকেই আছেন নেটের জন্য পড়াশোনা করেন বা করেছেন অলরেডি, যেমন সুদীপ্ত অলরেডি নেট কোয়ালিফাই করে গেছেন গতবার। তো তো যেটা বলছিলাম সেখানে হচ্ছে আমার নোটগুলো থাকে ইংলিশে। এখন যদি আমি ইংলিশটাকে যদি ডাইরেক্ট যদি গুগল ট্রান্সলেটারে গিয়ে বাংলা করে দেই, হয়তো তার অ্যাকচুয়াল মিনিং আসবে না। আমি বাংলা করি, সেখানে আমি বিভিন্ন টুলসের সাহায্য নেই, কিন্তু আমাকে বারবার পড়ে দেখতে হয় যে এখানে শব্দর মানেটা ঠিক আসলো কিনা। তখন অনেক সময় আপনারা দেখেন যে যখন আমরা ট্রান্সলেট করি, ট্রান্সলেশনে কি হয়, মিনিংটা চেঞ্জ হয়ে যায়, বাংলা মিনিংয়ে চেঞ্জ হয়ে যায়। তো আমাকে বারবার পড়ে দেখতে হয় যে মিনিংটা ঠিকঠাক আসলো কিনা। তখন এর জন্য আপনারা যে বাংলাগুলো দেখবেন, বেশিরভাগ দেখবেন আপনার 95% ক্ষেত্রে বাংলাটা ঠিকই আছে। হতে পারে কখনো হয়তো 5% ক্ষেত্রে হয়তো এক্সাক্ট বাংলাটা হয়নি, মিস হয়ে গেছে আমার দ্বারা, বাট 95% ক্ষেত্রে দেখবেন বাংলাটা পড়লে মিনিংটা বোঝা যাচ্ছে। ওকে, মানে তাই এই মুহূর্তে আমি আপনাদের সব নোটস তো দিতে পারবো না, একটা হতে পারে হয়তো আমি আপনাদের আজকে যে নোটসটা দিচ্ছি বা একদিন দুদিনের আমার কাছে যদি নোটস তৈরি থাকে সেটা আমি আপনাদের প্রোভাইড করতে পারি। আর যেটা আমার বলার কথা সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা আমি বলবো ভেবেছিলাম, আমি যেটা পড়াচ্ছি সেটা তো আমি পড়ালাম, আপনারা নিজেদের থেকেও স্টাডি করবেন। তখন আপনারা যেটা দেখেছেন আমি হয়তো সপ্তাহে 3 দিন পড়াবো, হতে পারে সেটা পরীক্ষার আগে আমি 4 দিন করাচ্ছি, যদি দেখি সময় হচ্ছে না, পরীক্ষা না অ্যাডমিট কার্ড বলে দিয়েছে না সেপ্টেম্বরের 6 তারিখই পরীক্ষা হবে বা 4 তারিখই পরীক্ষা হবে, এরকম যদি বলে হতে পারে সেটা 4 দিন করলাম, এটা টোটালি পরে নির্ভর করবে। তো আপনারা শুধু কখনোই স্যারের উপর নির্ভরশীল হয়ে যাবেন না যে স্যার কবে নোট দিবে, স্যারের ক্লাস করবো তারপরে। আপনাদের কাছে অলরেডি অনেক ম্যাটেরিয়ালস আছে, অনেক স্যারের ভালো ভালো স্যার ম্যাডামদের বই আছে, আপনারা সিলেবাস দেখে 2016 যে সিলেবাস আছে সেটা দেখে সেগুলোকে স্টাডি করুন, ঠিক আছে। শুধু আমার উপর নির্ভরশীল বা অন্য কোনো স্যারের উপর বা ম্যাডামের উপর কখনোই নির্ভরশীল হবেন না, ঠিক আছে। অবশ্যই স্যার ম্যাডামরা আপনাদের গাইড তো করবে, আমি আপনাদের গাইড তো করবো, কিন্তু এটাও আপনাদের পাশাপাশি খেয়াল রাখতে হবে। ওকে, তখন সময় আমাদের কাছে কিন্তু খুব কম, 3 মাসের মধ্যে 3 মাসের মধ্যে যেটা আমরা বললাম 3 মাসের মধ্যে সিলেবাস অ্যাকচুয়ালি তো কখনোই সম্ভব না, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমাদের করতে হবে, ঠিক আছে, আমাদের সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আরেকটা আমি যেটা রিফান্ড নিয়ে কথা বললাম সেটা কিন্তু আমি যেটা বলছি, রিফান্ড কিন্তু শুধুমাত্র যদি পরীক্ষায় বসতে না পারেন, ঠিক আছে, পরীক্ষায় বসতেই পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু করে দেওয়া হবে, যেইভাবে বললাম। এখন 1 মাস পরে 20-21 দিন পরে জানতে পারলেন, সেই ক্ষেত্রে বাকি 2 মাসেরটা রিফান্ড করে দেওয়া হবে। যদি কেউ 3 মাসের দিয়ে ভর্তি হন, এখন কেউ মান্থলি সিস্টেমে ভর্তি হয়েছেন, সেই ক্ষেত্রে তো কিছু আসে, সেক্ষেত্রে তো কিছু হচ্ছে না। এখন হলো মান্থলিতে দিলেন, দেওয়ার 2 দিন পরে আপনি জানতে পারলেন যে পরীক্ষায় বসতে পারবে না, সেই ক্ষেত্রে আপনার রিফান্ড করে দেওয়া হবে। ওকে, তো যাই হোক, কিছু মক টেস্ট নিয়ে কিছু প্রশ্ন করছেন কেউ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মক টেস্ট দেখুন, আমি এই যে প্রতিটা পেপার পড়াবো, আজকেও পেপারে কি হবে, অলরেডি আমি প্রত্যেকটা নোটসের পিছনে কিছু কোশ্চেন আপনাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে, কিছু কোশ্চেন আপনাদের জন্য নিয়ে আসবো। এবং মক টেস্ট কি হবে, মক টেস্টটা আমি মান্থলি একটা করে নিব ভেবেছি, যা যা পড়া হয়ে যাবে তার উপর, ঠিক আছে। এখন এই যে মক টেস্টটা হবে, অনেকের প্রশ্ন আছে স্যার মক টেস্টটা কিভাবে হবে। দেখুন, মক টেস্ট আমি চাইলে আপনাদের জন্য গুগল ফর্মের মাধ্যমে সেটাতেও মক টেস্ট নিতে পারি, বাট সেটাতে আমার মনে হয় না ঠিক হবে। এর জন্য ঠিক হবে না, তার কারণ আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে, আমাদের যেহেতু পরীক্ষাটা ওএমআরে হবে, ওএমআরে গোল করতে না যদি কারো প্র্যাকটিস থাকে, সে যত তাড়াতাড়ি গোল করতে পারবে। আপনার যদি প্র্যাকটিস না থাকে, আপনার গোল করতে দেখবেন সময় বেশি লাগবে, এটা আমার অভিজ্ঞতা, ঠিক আছে। আমি তখন 2015-তে বসেছিলাম পরীক্ষায়, প্রাইমারিতে, আর তারপরে আপনার প্রাইমারি সবগুলোতেই বসেছিলাম। তখন আমি দেখেছি যে যখন আমার পুরো ইসে আছে, কি বলবো, পুরো আমি একটা ইসেতে ছিলাম, কি বলে, কন্টিনিউশনে ছিলাম গোল করাতে, তখন কত তাড়াতাড়ি গোল হয়। কিন্তু যখনই আমি 1 মাস 2 মাস প্র্যাকটিস করছি না, তখন আমার গোল করতে দেখি সময় বেশি লাগছে। তো যেহেতু মক টেস্ট
আমরা অবশ্যই মাসে একটা তো করবই, ঠিক আছে, মিনিমাম 3টা মক টেস্ট তো হবেই। তো সেই ক্ষেত্রে আমি যেটা ঠিক করেছি, অবশ্যই আপনারা সাজেশন দিতে পারেন। সেটা ঠিক করেছি যেটা, আমি আপনাদের ওএমআর পিডিএফ পাঠাবো, আপনারা সেটাকে জেরক্স করবেন, মানে প্রিন্ট করবেন। প্রিন্ট করে আমি যে প্রশ্ন দিব সেই প্রশ্নে আপনারা সেই ওএমআরে সেটা ফিল আপ করবেন। তো এতে কি হবে, আপনাদের যে ওএমআর ফিল আপ কীভাবে করতে হয় বা ওএমআরে গোল করা, এগুলোও প্র্যাকটিস হতে থাকবে। এখন পরীক্ষা যদি কেউ ওএমআর গোল করা প্র্যাকটিস না করেন না, পরীক্ষার সময় দেখবেন স্যার গোল করতেই স্যার সময় যাচ্ছে। তারপরে ওএমআর যখন আমরা করি, আমাদের মোটা পেন নেওয়া উচিত চিকন পেনের থেকে। হ্যাঁ, ওএমআর ওএমআর এর স্যাম্পল কপি আমি আপনাদের পিডিএফ আকারে পাঠিয়ে দেব, ঠিক আছে। আর আরেকটা কথা বলবো, এটা আমি হয়তো পরবর্তীতে ক্লাসে বলতাম, এখানে যারা যারা আছেন অনেকে মেসেজ করেছেন। কিংসুক স্যার সম্ভবত আমি একটা মেসেজ দেখছিলাম, স্যার অনেক সময় আমরা ডিমোটিভেটেড হয়ে পড়ি বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনের জন্য। তো সব থেকে বড় প্রশ্ন দেখুন, ডিমোটিভেটেড তো স্যার এগুলোতে হবেই আমরা, যদি আমরা শুনি যে কেস হয়েছে, এতদিন ধরে স্যার প্রিপারেশন নিয়ে আসছি, হঠাৎ করে শুনলাম কেস হয়েছে, হঠাৎ করে শুনলাম যে অমুকে নাকি আবার টাকা দিয়েছে, অমুকে নাকি আবার টাকা নিচ্ছে। তো এই ধরনের প্রশ্ন আসবে, এগুলো প্রশ্ন দেখবেন, এই ধরনের জিনিসগুলো সবসময় যে সত্যি হবে তাও না। তাই আমরা এগুলো থেকে বাদ হয়ে আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, আমাদের কাজ হচ্ছে সিলেবাসটাকে কমপ্লিট করা, ঠিক আছে। তো আমরা সেইভাবে আগাবো। এখন হয়তো আমরা পড়তে যাচ্ছি, এরকম অনেক নেগেটিভ কথা শুনবো, অনেকে এসে বলবে পরীক্ষা তো হবে না, এরকম বলবে, অলরেডি বলাও শুরু করে দিয়েছে, এগুলো দিয়ে কোনো রিক্রুটমেন্ট নিতে পারবে না, আবার কেস হবে, তো এরকম হবেই। কিন্তু কথা হচ্ছে, এরকম কথা তো বলবেই, কিন্তু যদি হয়, তা আমাদের আশা তো আমরা ছাড়তে পারি না, তাই না। 100 বারের মধ্যে যদি একবারও যদি আমাদের চান্স থাকে বাঁচার, তাহলে সেই বাঁচার তো আমরা চেষ্টা করবোই, তাই না। তো যাই হোক, আচ্ছা, কেউ কিছু প্রশ্ন করেছেন, আমি রিপ্লাই দিই, তারপরে পড়াই যাব। আচ্ছা, মক টেস্টটা একটু বেশি হলে ভালো হয়। আচ্ছা স্যার, আমার মনে হয় আগে থেকে দেখুন স্যার, ক্লাসগুলো বেশি করালে না স্যার, এই সময় মনে রাখবেন, আমি যতটুকু পড়াবো তার থেকে আপনাদেরও পড়তে হবে। আমি সময়টা যেটা দিয়েছি স্যার, এর জন্যই দিয়েছি, দেখুন স্যার, রাত্রের দিকে দিয়েছি যেন আপনারা আমার পড়ার পরে আপনারা নিজেদের পড়াগুলো পড়তে পারেন। এখন আপনারা বেশিরভাগই সত্যি বললে রাত্রে পড়তে বসেন, ঠিক আছে। এর জন্য আমার পড়া পড়লেন 2 ঘন্টা মোটামুটি 2.5 ঘন্টা ক্লাস হলো, তারপর আপনারা বসলেন। ওকে, নিজেদের পড়াও জরুরি। শুধু আমার ক্লাস করে গেলেন, আমি সপ্তাহে 6 দিন ক্লাস নিলাম, তাতে তাতে খুব একটা ভালো লাভ হবে না, ঠিক আছে। দেখুন, আমি বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট পড়াই, স্টুডেন্টরা যারা সাকসেস হয়েছে তারা একটা কথা বলেছে, স্যার নিজে স্টাডি করাটাও খুব জরুরি। এর জন্য যারা নেটের পরীক্ষা আছে, ওরা 1-2 দিন আগে থেকে পড়াশোনা, মানে বলে স্যার ক্লাস করবো না, আমরা নিজেরা পড়বো, ঠিক আছে স্যার, নিজেদের পড়াটাও জরুরি। আমি বলছি যে আপাতত 3 দিন করে শুরু হবে, পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে সেটা টাইমটা বেশিও হতে পারে, মানে ডেটা বেশিও হতে পারে। ওকে, আচ্ছা, আরো কিছু প্রশ্ন আছে। আচ্ছা, মক টেস্ট আপাতত আমরা মানে 1 মাসে একটা বলেছি। যদি কখনো মনে হয় যে স্যার যেগুলো পড়িয়েছেন সেটার একটা মক টেস্ট নেন, পড়ানোর সময় যদি আপনারা বলেন, তাহলে 4-5 দিন আমাকে সময় দিবেন, প্রশ্নগুলো ভাবতে সময় লাগবে, প্রশ্নগুলো তো আর জাস্ট করে দিলে হয় না, ঠিক আছে। তো সেটা আলোচনা সাপেক্ষ, মক টেস্ট মাসে একটা না দুটো বা 3 মাসে দুটো এরকম করা যেতে পারে। ওকে, তো প্রথম দিকে না আমাদের বেশি কিন্তু পড়তে হবে। প্রথম দিকে যদি আমরা মক টেস্ট দেওয়া শুরু করি, আলটিমেটলি দেখবেন পড়া কম হচ্ছে। হতে পারে হয়তো প্রথম মাসে একটা নিলাম, পরের মাসে দুটো নিলাম, ওকে, এরকম কিন্তু হতেই পারে। ওকে, ঠিক আছে স্যার। ক্লাস রুটিন অলরেডি ম্যাম তৈরি হয়ে গেছে। ক্লাস রুটিন চেঞ্জ হবে না স্যার। যদি ক্লাসের ভিডিও পিডিএফ সব দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, ক্লাসের ভিডিও পিডিএফ দিয়ে দেওয়া হবে। আপনি যদি কখনো ক্লাস মিস করেন স্যার, সেটা ক্লাসের ভিডিও পিডিএফ আপনি পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ, মান্থলি ফিসেরও ব্যবস্থা রয়েছে, আপনারা সব মেসেজ করলে পাবেন, ঠিক আছে। ওকে, দেখুন, অনেকের প্রশ্ন হচ্ছে যে স্যার আমি গ্র্যাজুয়েশন একটা সাবজেক্টে করেছি, বাট মাস্টার ডিগ্রিতে আমার এডুকেশনে করেছি। দেখুন, সব থেকে বড় কথা,
যেটা নোটিফিকেশন আছে, নোটিফিকেশনে যেটা বলেছে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনে 50% আর হচ্ছে বিএড লাগবে অর ইকুইভ্যালেন্ট বলেছে। পোস্ট গ্রাজুয়েশন বলতে তো আমরা মাস্টার ডিগ্রিকেই বুঝি, তাই না? মাস্টার্সকেই বুঝি। এখন গ্র্যাজুয়েশনের কথা তো বলেনি, তো আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে। ওকে সঙ্গীতা ম্যাম, আমার মনে হয় না। ইনকে যদি তারপরেও যদি মনে হয় একটা, আপনারা হেল্পলাইনে ফোন করতে পারেন, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে কোনো অসুবিধা হবে। তখন এরকম অনেকে আছে। ওকে, বলুন আপনাদের আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, রিয়া ম্যাডাম বলুন। স্যার আমরা কি আপার প্রাইমারিতেও বসতে পারবো? ম্যাম আপার যাদের এডুকেশন আছে। এডুকেশন থাকলে ম্যাম আপার প্রাইমারিতে পারবেন। সিলেবাস কিরকম? সিলেবাসটা কিচ্ছু ম্যাম কিচ্ছু বলেনি এখনো, সিলেবাস নিয়ে কিচ্ছু বলেনি। আগের বারে যা সিলেবাস আছে, আগের বারে সিলেবাস দিয়েছিল কিনা আমার খেয়ালও নেই, মনে হয় না দিয়েছে। সেটাকে মোটামুটি সিটেটের যে সিলেবাস আছে সেটাকে তুলে আঁকাতে হবে। ওকে, আচ্ছা দেখুন, দেখুন এই যে প্রতিটা ইউনিট থেকে কয়টা করে বই পড়বো স্যার জিজ্ঞাসা করেছেন। স্যার দেখুন, প্রতিটা আমি অলরেডি বললাম স্যার, এইভাবে বই এখন অনেক বই এরকমও থাকে যে স্যার আমার কাছে এমন একজন স্যারের বই আছে যেখানে যেখানে স্যার সাইকোলজি এত সুন্দর করে দেওয়া আছে স্যার, অন্য বই পড়তে হয় না। সেখানে আপনি একটা ইউনিটে একটা সাইকোলজির বই দিয়ে হয়ে যাচ্ছে। আবার আপনার কাছে এমন বই আছে যেখানে হয়তো সবগুলো ইউনিটের সবগুলো সিস্টেম, সবগুলো যেগুলো টপিক আছে সব কভার নেই, সেক্ষেত্রে আপনাকে দুটো বইও পড়তে হতে পারে। এটা টোটালি আপনাদের উপর। ওকে, বলুন আর কিছু প্রশ্ন আছে, তারপরে পড়ায় যাব। ওকে, তাহলে পড়ায় যাচ্ছি। তাহলে মনে কোনো প্রশ্ন নেই? ওকে, তো আপনারা এই যে নোটসটা দেখবেন, মনে রাখতে পারেন যে পরবর্তী যে নোটসগুলো হবে এরকমই হবে, 19-20 হতে পারে। এখন কখনোই বিভিন্ন টপিক ওয়াইজ আপনারাও বোঝেন যে নোটসের মধ্যে 19-20 হয়। এক্স্যাক্টলি হুবহু একই রকম ভাবে বলবো না, তবে এটাকে আপনারা বেস ধরতে পারেন। ওকে, তো আজকে যে টপিকটা আমরা আলোচনা করব, কারো মনে কোনো প্রশ্ন নেই তো? তাহলে শুরু করছি কিন্তু ক্লাস। ওকে, আজকে যে টপিকটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। পরীক্ষায় আমাদের আমাদের এডুকেশন সাবজেক্টে এটা এমন একটা টপিক, কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ, বাংলায় বলা হয় নির্মিতিবাদ। এটা এমন একটা টপিক যেখান থেকে স্যার এডুকেশন সাবজেক্ট আছে বা চাইল্ড স্টাডিজ আছে, এমন যে কোনো পরীক্ষা দেই, এই জায়গা থেকে স্যার প্রশ্ন থাকবেই বা থাকবে, তাই না? থাকবেই স্যার এই জায়গা থেকে প্রশ্ন। ওকে, তাহলে এই জায়গাটা কি এবং আজকে এখান থেকে পেঁয়াজের তত্ত্ব সেটা পড়বো এবং কিছু প্রশ্ন আমরা সলভ করব। দেখুন, কনস্ট্রাকটিভিজম মানে কি? যেমন আমরা কনস্ট্রাকটিভিজম বলতে পারেন যে কি, এটা একটা মতবাদ, একটা চিন্তাধারা। এটা একটা চিন্তাধারা। চিন্তাধারাটা কিরকম? যেমন একটা সময় আমরা কি দেখতাম, টিচাররা বাচ্চাদের শেখাতো, টিচাররা কি জানে সেটাই টিচাররা ট্রান্সফার করতো, নলেজটাকে কি করতো, ট্রান্সফার করতো বাচ্চাদের মধ্যে। একটা সময় আসলো যখন দেখছি বললো যে বাচ্চাদের পড়ানোর জন্য রিওয়ার্ড আর পানিশমেন্ট হচ্ছে বেস্ট। একটা সময় বলা হলো যে বাচ্চাদের যদি আমরা ভালো কোর্স করলে রিওয়ার্ড দিই আর খারাপ করলে যদি পানিশমেন্ট দেই তাহলে বাচ্চারা ভালো বোঝে। বাট বর্তমানে কি মানা হয়? বর্তমানে মানা হয় যে বাচ্চাদের যদি আমরা অ্যাক্টিভিটি করাই, সেখানে বাচ্চারা ভালো শেখে এবং বাচ্চারা নিজেদের জ্ঞান স্বয়ং নিজে নির্মাণ করবে। একজন টিচার কি ভেবে এসেছে সেটা বাচ্চাকে পড়াবে না, বাচ্চাকে আমরা এক্সপ্লোর করতে দিব। বাচ্চা এক্সপ্লোর করবে, সেখান থেকে বাচ্চা জ্ঞান নির্মাণ করবে। যেমন ধরুন আপনারা যেই স্কুলে পড়াশোনা করেন বা যেই কলেজে পড়াশোনা করেছেন, যেই কলেজ ধরে নিন, যেই কলেজে পড়াশোনা করেছেন, এখন বলা হলো যে কলেজের আশেপাশের মানুষজন কিরকম, কলেজের আশেপাশের মানুষজন কিরকম। এখন এখানে হতে পারে যে টিচার সেই এলাকার, টিচার বলছে এখানকার মানুষজন এরকম, এখানকার মানুষজন হচ্ছে এই ধরনের জীবিকা, বেশিরভাগ বাড়িতে এতজন করে মানুষ পাবি, এখানে মানুষজন নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে না, জয়েন্ট ফ্যামিলিতে থাকে, এরকম টিচার বলছে। টিচার যদি বলে তাহলে দেখুন ক্লাসের সবার এখান থেকে যে নলেজটা তৈরি হবে, জ্ঞানটা, নলেজটা কনস্ট্রাক্ট হবে, সেটা সবার ওভারঅল প্রায় একই রকম হবে, তাই না? ওকে, ওভারঅল প্রায় সবার একই রকম হবে।
কিন্তু এটাই যদি আমি নির্মিতিবাদের মাধ্যমে বা কনস্ট্রাকটিভিজমের মাধ্যমে যাই, তাহলে কি হবে? টিচার কি বলবে? টিচার কিচ্ছু বলবে না। প্রথমে টিচার কি বলবে? আমাদের যেতে বলবে সেই মানুষগুলোর কাছে। আমরা কি করব? সেই গ্রামে হয়তো 10টা বাড়িতে গেলাম, সেই 10টা বাড়িতে গিয়ে আমরা একে একে গেলাম 10টা বাড়িতে গিয়ে কিছু প্রশ্ন করলাম, যেগুলো আমরা নিজেরা তৈরি করে নিয়ে গেছি, এবং সেই মানুষগুলো আমাদের উত্তর করলো। এখন সেই উত্তরগুলো যেগুলো পেলাম, সেই উত্তরগুলো থেকে আমি সেই গ্রামের সম্বন্ধে বা সেই আশেপাশের মানুষজন সম্বন্ধে একটা ধারণা তৈরি করব। তাহলে সেই ধারণাটা যে তৈরি হবে, সেটাকে আমি নিজে তৈরি করছি না টিচার দ্বারা তৈরি হচ্ছে? অবভিয়াসলি আমি নিজে তৈরি করছি। তাহলে আমি স্বয়ং নিজের জ্ঞান নিজে নির্মাণ করছি। এবং দেখুন, আমরা যদি ক্লাসে যদি 50 জন থাকি, 50 জন যদি আলাদা আলাদা করে যাই, যে অ্যান্সারগুলো পাবো, সেই অ্যান্সারগুলোর মাধ্যমে যে জ্ঞান নির্মাণ করব, কারো জ্ঞানের সাথে হুবহু সেম হবে না। তাই আমরা বলতে পারি প্রত্যেকের যে জ্ঞান নির্মাণ হবে সেটা কি হবে? ইউনিক হবে। ক্লিয়ার? এতটুকু ইউনিক হবে। তাহলে এখানে কি লেখা আছে একবার আমরা পড়ি, ঠিক আছে? Constructivism is a learning theory that suggests learners actively construct their own understanding and knowledge of the world through experience and reflection. তার মানে কি বলতে যাচ্ছে, যে একটা যারা লার্নার রয়েছে, স্টুডেন্ট, তারা কি করবে? তাদের অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা কাজে লাগতে পারে, অভিজ্ঞতা, তারপর হচ্ছে কি অবজারভেশন, সে যেটা দেখছে সেগুলোর মাধ্যমে কোনো একটা বিষয়ের প্রতি জ্ঞান এবং ধারণা সে স্বয়ং নিজে নির্মাণ করবে। এই যে ধারণায় বিশ্বাসী যারা ছিলেন তাদের বলা হয় কনস্ট্রাকটিভিস্ট, নির্মিতিবাদী। আর এই ধারণাটাকে বলা হয় কনস্ট্রাকটিভিজম। ওকে, যেমন এখানে কি বলা হয়েছে? কনস্ট্রাকটিভিজমে লার্নিং ইজ অ্যাক্টিভ, লার্নার্স নট অনলি প্যাসিভ রেসিপিয়েন্টস বাট অ্যাক্টিভলি এনগেজ ইন বিল্ডিং দেয়ার ওন নলেজ। এখানে কি করবে? লার্নাররা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। টিচার কি বলছে শুধু সেটা দ্বারা জ্ঞান নির্মাণ করবে তা না, লার্নাররা যাবে, গিয়ে তারা অ্যাক্টিভিটি করবে, তার ফলে তাদের জ্ঞান নির্মাণ হবে। নলেজ ইজ কনস্ট্রাক্টেড নট ট্রান্সফার্ড। এখানে ট্রান্সফার্ড বলতে কি? যেমন আগে আমাদের কি ছিল? টিচার যেটা পড়িয়েছে, টিচার যেটা জানে সেটাই আমাদের মধ্যে ট্রান্সফার করতো। এখানে কি হবে? টিচার আমাদের মধ্যে ট্রান্সফার করবে না, টিচার আমাদের সাহায্যকারী হিসাবে কাজ করবে। নলেজটা কনস্ট্রাক্ট আমরা নিজে করব। টিচার্স গাইড অ্যান্ড ফ্যাসিলিটেট রাদার দ্যান জাস্ট ডেলিভার কন্টেন্ট। টিচার আগে কি ছিল? শুধু ডেলিভার করতো, সেটা থেকে আমাদের নলেজটা টিচারের থেকে আমাদের মধ্যে, আমার স্টুডেন্টদের মধ্যে ট্রান্সফার হতো। এখানে কি করবে? টিচার শুধু গাইড করবে, নলেজটা আমরাই ক্রিয়েট করবো, কনস্ট্রাক্ট করবো। লার্নিং বিল্ডস অন প্রায়ার নলেজ। প্রায়ার মানে আমাদের পূর্ব জ্ঞান। আমরা যখন আমরা লার্ন করতে যাব, শিখতে যাব, আমরা অলরেডি কি জানি সেটাকে বেস করে আমরা কি অবজার্ভ করছি, কি অভিজ্ঞতা হচ্ছে, সেগুলো দ্বারা আমার কি হবে? জ্ঞান নির্মাণ হবে। নিউ লার্নিং লিঙ্ক টু হোয়াট লার্নার্স অলরেডি নো। নতুন শিখন পুরনো জ্ঞানের উপর ভিত্তি করে গঠিত হয়। মানে যেটা আমরা শিখতে যাচ্ছি সেটা কি অলরেডি আমি কি জানি সেটার উপর ভিত্তি করে গঠন হবে। ওকে, যারা এখন জয়েন করছেন, অলরেডি আমরা আজকে ক্লাসে কিছু আলোচনা করেছি, যেগুলো মানে পড়ার বাইরে, মানে যেগুলো আপনাদের মনে কিছু প্রশ্ন ছিল, তারা ভিডিওটা আমি দিয়ে দিব ইউটিউব চ্যানেলে, সেখানে দেখে নেবেন। ওকে, কি বললো? সোশ্যাল ইন্টারাকশন ম্যাটার্স। মানে সোশ্যাল ইন্টারাকশন বলতে কি? এই যে আমি আপনাদের সাথে কি করছি? ইন্টারাকশন করছি। এই ইন্টারাকশনের ফলে কি হয়? আমাদের মনে যদি কোনো ডাউট থাকে সেগুলো দূর হয়, হ্যাঁ না? বা আমাদের কোনো নলেজ ভালো মতো আরো তৈরি হয়। ধরুন আমার ক্লাসের যে ভিডিও দেখেছিলেন, শুধু ভিডিও দেখেছেন, আর যে এখন আমার সাথে ইন্টারাকশন করছেন, তাহলে কি হবে? আপনার মনে যদি কোনো ডাউট থাকে সেটা আরো বেশি করে আপনারা দূর করতে পারবেন। কোলাবোরেশন উইথ আদার্স হেল্পস ইন ডিপার আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমরা যদি অন্যের সাথে যোগাযোগ করি, অন্যের সাথে যুক্ত হই, তাদের সাথে কথোপকথন করি, তাহলে আমাদের কি হবে? কোনো বিষয় সম্বন্ধে আমাদের যে জ্ঞান সেটা আরো মানে কি হবে? সেটা আরো বেশি ডিপার হবে, আরো গভীর হবে। কি বলেছে? কনটেক্সট ইজ ইম্পর্টেন্ট। মানে লার্নিং হ্যাপেন্স বেস্ট ইন রিয়াল লাইফ মিনিংফুল কনটেক্সট। এখন এই যে আপনারা আমার কাছে শিখতে এসেছেন, এখন আপনারা বলুন তো, এখানে যারা যারা ক্লাস করছেন, কজন আছেন স্যার আমি 1 বছর থেকে এসএলএসটির প্রিপারেশন নিচ্ছি? কয়জন আছেন? হয়তো খুব কম, নাম্বারটা খুব কম হবে, থাকবেন না যে তা না, আছে হয়তো কয়েকজন। বেশিরভাগই কি
যে স্যার অন্য কিছু পড়ছিলাম, অন্য কিছু প্রিপারেশন নিচ্ছিলাম, বাট স্যার এসএসসিটা সামনে আছে, তাই এখন এটার প্রিপারেশন নিচ্ছি। তার মানে কি? কনটেক্সটটা, প্রাসঙ্গিকতা ইম্পর্টেন্ট। আজকে সকাল 7টায় যে সবাই জয়েন করেছেন, অনেকের আছে 7টায় ঘুমই ভাগে না, কিন্তু জয়েন তো করেছেন, তার কারণ আজকের ক্লাসের প্রাসঙ্গিকতা আছে। তার মানে কনস্ট্রাকটিভিজম কি বলে, যখন আমরা বাচ্চাকে কিছু শেখাতে যাব, প্রাসঙ্গিকতা থাকাটা ইম্পর্টেন্ট। প্রাসঙ্গিকতা না থাকলে সে শিখতে যাবে না। যেমন আজকে 7টা কেন, আপনাদের অনেকের আছে 10টার দিকে বাড়ি থেকে ডেকে ডেকে তোলে, আর কতক্ষণ ঘুমাবি, তাই না? হয়তো রাত্রে দেরি করে ঘুমানোর অভ্যাস আছে, কিন্তু আজকে তো জয়েন করেছেন কেন? আজকের ক্লাসটা হচ্ছে প্রাসঙ্গিক, তাই আপনারা অ্যাক্টিভিটি করছেন। সবার এই পেজে যা যা পড়িয়েছি, কোনো রকম কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? ক্লিয়ার? ওকে, এবার দেখুন ক্লাসরুম অ্যাক্টিভিটি আমরা কি কি করাতে পারি। ঠিক আছে, এখানে আমি কিছু কিছু অ্যাক্টিভিটি লিখেছি, যেমন গ্রুপ ডিসকাশন করাতে পারি, প্রবলেম সলভিং লার্নিং করাতে পারি, যেখানে বাচ্চারা অ্যাক্টিভিটি করবে, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, বাচ্চারা কোনো কিছু হাতে নাতে করার মাধ্যমে শিখবে। ঠিক আছে, যেমন কি হতে পারে, বাচ্চাদের আমি ল্যাবে কিছু করাচ্ছি, ঠিক আছে, এক্সপেরিমেন্টাল মেথডের মাধ্যমে কিছু করাচ্ছি, প্রজেক্ট মেথড ইত্যাদি আমরা বলতে পারি হচ্ছে কনস্ট্রাকটিভিজমে যে আমরা শিক্ষা দেই। এই অ্যাক্টিভিটিগুলো আমরা ক্লাসে করাতে পারি কনস্ট্রাকটিভিজমের মাধ্যমে, কনস্ট্রাকটিভিজমে শিক্ষা দেওয়ার জন্য। ওকে, এতটুকু ক্লিয়ার হলো সবার? ওকে, দেখুন এখন আমরা আসবো হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টে, যেটা হচ্ছে পিয়াজের তত্ত্ব, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ওকে, পিয়াজের তত্ত্ব, কগনিটিভ ডেভেলপমেন্ট। তবে কগনিটিভ ডেভেলপমেন্টে দেখবেন দু ধরনের কগনিটিভ ডেভেলপমেন্ট কিন্তু আছে। একটা পিয়াজের তত্ত্ব যেমন আছে, তেমনি কিন্তু কনস্ট্রাকটিভিজম কিন্তু দু ধরনের আছে। একটা হচ্ছে পিয়াজের তত্ত্ব, আবার একটা আছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। ঠিক আছে, যেটা হচ্ছে ভাইগটস্কির তত্ত্ব, সেটা অন্য কোনোদিন ক্লাসে পড়বো। দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাহলে দেখুন কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কি। যখনই এই কগনিটিভ কথাটা থাকবে, মনে রাখবেন সেটা যুক্ত হচ্ছে আমাদের থিঙ্কিং এর সাথে, ব্রেনের সাথে, আমাদের চিন্তন, থিঙ্কিং মানে হচ্ছে চিন্তনের সাথে। ঠিক আছে, আমাদের মেমোরির সাথে, মানে ব্রেনের জায়গাটা আসছে আমাদের। তাহলে কগনিটিভ ডেভেলপমেন্ট কি বুঝুন, যখন আমরা একটা বস্তুকে দেখছি, বস্তু একটা আমাদের সামনে আছে, সেই বস্তুর সম্বন্ধে আমাদের থিঙ্কিং ডেভেলপড হয়, তাই না? সেই বস্তুটাকে যখন আমরা দেখছি, শুনছি, স্পর্শ করছি, তখন কি হচ্ছে, বা আমরা থিঙ্কিং দিচ্ছি, বা আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, সেগুলোকে এক করে আমাদের সেই বস্তু সম্বন্ধে আমাদের কি হয়, নলেজ কনস্ট্রাক্ট হয়। কি হয় না? অবভিয়াসলি হয়। তাহলে এই যে নলেজ যে কনস্ট্রাক্ট হওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা বলি কগনিটিভ ডেভেলপমেন্ট। ওকে, তাহলে কগনিটিভ ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য প্রসেস বাই হুইচ এ পার্সনস থিঙ্কিং, প্রবলেম সলভিং, মেমোরি অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি গ্রো অ্যান্ড চেঞ্জ ওভার টাইম। ওকে, তার মানে কি, আমরা বলছি কি যে একটা পার্সনের থিঙ্কিং ডেভেলপড হচ্ছে, তার প্রবলেম সলভিং অ্যাবিলিটি ডেভেলপড হচ্ছে, তার মেমোরি ডেভেলপড হচ্ছে, তার রিজনিং ডেভেলপড হচ্ছে। দেখুন এই সবগুলোই আমাদের চিন্তনের সাথে যুক্ত, আমাদের থিঙ্কিং এর সাথে যুক্ত, আমাদের ব্রেনের সাথে যুক্ত। ফ্রম ইনফ্যান্সি টু চাইল্ডহুড, আমাদের ইনফ্যান্সি সময়কাল, সেখান থেকে আমাদের শৈশব থেকে একদম অ্যাডাল্টহুড পর্যন্ত আমাদের সেটা ডেভেলপড হচ্ছে। যেমন এখানে বাংলাতে দেখুন লেখা আছে, কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে বোঝায় সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তির চিন্তন, সমস্যা সমাধান, স্মৃতি, যুক্তি প্রয়োগের ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এবং পরিবর্তন হয়। পরিবর্তন তো হবেই। একটা 2 বছরের বাচ্চার তার যে চিন্তন করার ক্ষমতা, থিঙ্কিং ক্যাপাসিটি, একটা 15 বছরের বাচ্চার কি সেম? কখনোই না। তাহলে চেঞ্জ তো হবেই। ওকে, দেখুন কগনিটিভ মিনস রিলেটেড টু মেন্টাল প্রসেস। কগনিটিভ বলতে কি, মেন্টাল প্রসেস, যেমন কি থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং, লার্নিং অ্যান্ড রিমেম্বারিং। ওকে, ইট ইজ এ গ্র্যাজুয়াল অ্যান্ড অনগোয়িং প্রসেস। এটা কি গ্র্যাজুয়াল, মানে গ্র্যাজুয়াল কথাটা মানে কি, যে কাজটা খুব ধীরে ধীরে হয় সেটাকে বলা হয় গ্র্যাজুয়াল। ঠিক আছে, অনগোয়িং মানে যেটা কন্টিনিউয়াস। ইনফ্লুয়েন্স বাই বায়োলজিক্যাল ম্যাচুরেশন। ওকে স্যার, এত নেগেটিভ চিন্তা ভাবনা আনবেন না, শেষ হবে তো, শেষ করতে হবে। প্রশ্ন এটা হবে না শেষ হবে তো স্যার, কথা হচ্ছে শেষ করতে হবে। এরকম নেগেটিভ কথা ক্লাসে বলবেন না, শেষ হবে তো না, শেষ করতে হবে স্যার। ওকে, দেখুন ইনফ্লুয়েন্স বাই বায়োলজিক্যাল ম্যাচুরেশন,
আমরা এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট পড়ছি, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টে পিয়াজে কি বলেন যে আমাদের যে ডেভেলপমেন্টটা হয় সেটা কি ম্যাচুরেশন, আমাদের বায়োলজিক্যাল ম্যাচুরেশনের উপর নির্ভর করে, বা এটাকে এজ, বয়সের সাথে সাথে আমাদের কি হয়, ডেভেলপমেন্ট হয়। বয়সের সাথে সাথে কি হয়, আমাদের ব্রেন ডেভেলপড হয় এবং তার ফলে আমাদের কি হয়, কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু পিয়াজে। ক্লিয়ার হলো সবার? দেখুন, এখন কগনিটিভ ডেভেলপমেন্ট বুঝলাম, এখন আরেকভাবে কগনিটিভ ডেভেলপমেন্টকে আমরা বুঝবো। এখানে একটা টার্ম লিখেছি ইকুইলিব্রিয়াম, আরেকটা টার্ম লিখেছি ডিসইকুইলিব্রিয়াম, একটা টার্ম লিখেছি ইকুইলিব্রিয়াম। ওকে, তার আগে একটা ছবি দেখাই। এই যে একটা সারপ্রাইজ বক্স আপনারা দেখতে পাচ্ছেন, সারপ্রাইজ বক্স। ওকে, এই সারপ্রাইজ বক্সটা খুললে কিছু তো বের হবে কি? এরকম যদি আমাদের কাছে একটা সারপ্রাইজ বক্স আসে, কেউ যদি প্রিয় মানুষ আমাদের দেয়, নিশ্চয়ই এখান থেকে কিছু না কিছু তো বেরোবে। দুটো চকলেট বেরোক, দুটো ফুল বেরোক, কিছু না কিছু তো বেরোবে। কিন্তু আমরা কি জানি ঠিক কি বেরোবে? বলুন, আমরা কি জানি ঠিক কি বেরোবে? আমরা জানি না। তার মানে দেখুন, আমাদের সামনে একটা বস্তু আছে, কিন্তু এই বস্তুটা সম্বন্ধে আমরা কনফিউজ আছি। আমরা জানি না এই বস্তুটা খুললে কি বের হবে, এই বস্তুটা সম্বন্ধে আমরা কি কনফিউজ। তাহলে ডিসইকুইলিব্রিয়াম হলো এমন একটা মানসিক অবস্থা যখন কোনো বস্তু আমাদের সামনে আছে, কিন্তু সেই বস্তু সম্বন্ধে আমাদের পূর্ণ জ্ঞান ডেভেলপ হয়নি, সেই বস্তু সম্বন্ধে আমরা কি আছি, কনফিউজ আছি। সেই মানসিক অবস্থাকে পিয়াজে বললেন ডিসইকুইলিব্রিয়াম। এমন একটা মানসিক অবস্থা যখন কোনো বস্তু আমাদের সামনে আছে, বাট সেই বস্তু সম্বন্ধে আমাদের জ্ঞান নির্মাণ হয়নি, সেই অবস্থাটাকে, সেই মানসিক অবস্থাকে পিয়াজে বললেন ডিসইকুইলিব্রিয়াম। আবার এর বিপরীত, এখন বক্সটা খুললেন, বক্সটা খোলার পর এত সুন্দর সুন্দর প্রিয় প্রিয় জিনিস বেরোলো, তাহলে এখন তো আপনার বস্তুর সম্বন্ধে আর কি কনফিউশন থাকলো, নাকি সেটা একদম পরিষ্কার হয়ে গেল স্যার? এখন কি হলো, সেই বস্তু সম্বন্ধে জ্ঞানটা পরিষ্কার হয়ে গেল না? ওকে, তাহলে এই অবস্থাটাকে পিয়াজে বললেন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এমন একটা মানসিক অবস্থা যেখানে কোনো বস্তু আছে এবং সেই বস্তু সম্বন্ধে আমাদের জ্ঞান নির্মাণ হয়ে গেছে, সেই মানসিক অবস্থাটাকে পিয়াজে বললেন ইকুইলিব্রিয়াম। তাহলে ডিসইকুইলিব্রিয়াম হচ্ছে কোনো বস্তু সামনে আছে বা সেই বস্তু সম্বন্ধে আমাদের জ্ঞান নির্মাণ হয়নি, আর ইকুইলিব্রিয়াম হচ্ছে বস্তু সামনে আছে, সেই বস্তু সম্বন্ধে আমাদের জ্ঞান নির্মাণ হয়ে গেছে। এই মানসিক অবস্থাকে ইকুইলিব্রিয়াম বলেছেন। এখন ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে যাওয়ার যে প্রসেস, তাকে বলা হয় ইকুইলিব্রেশন। ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে যাওয়ার যে প্রসেস, তাকে বলা হয় ইকুইলিব্রেশন। আর পিয়াজে বললেন ডিসইকুইলিব্রিয়াম থেকে যখন আমরা ইকুইলিব্রিয়ামে যাব, এর ফলে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হবে। আমরা যখন ডিসইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে যাব, তখন আমাদের কি হবে, কগনিটিভ ডেভেলপমেন্ট হবে। ক্লিয়ার হলো এতটুকু? ওকে, আচ্ছা, ইকুইলিব্রেশন কিভাবে হতে পারে? ইকুইলিব্রেশন হতে পারে অ্যাসিমিলেশনের মাধ্যমে আর হচ্ছে অ্যাকোমোডেশনের মাধ্যমে। ওকে, এই পেজে যতটুকু পড়লাম সেখানে কোনো অসুবিধা? একটা প্রশ্ন মাত্র করছেন কেউ, তো সে বলছে প্রশ্নটা এরকম যে স্যার, এরকম ধরে ধরে পড়লে সিলেবাস শেষ হবে তো? এরকম ইউনিট যদি আমি ধরে ধরে পড়ি, ইউনিট শেষ হবে তো? আজকে আমি আপনাদের কিছু প্রশ্ন সলভ করাবো, আপনারা দেখবেন তো যদি ধরে ধরে ভিতরে গিয়ে যদি না পড়ি, তাহলে সেই উত্তরগুলো সলভ করতে পারেন কিনা। শুধু পিঁয়াজের তত্ত্ব ওভার পড়ে গেলেন, কি কি বৈশিষ্ট্য আছে শুধু পড়ে গেলেন, কিন্তু বৈশিষ্ট্যগুলো কি সেটা যদি না জানেন, আজকে যে প্রশ্নগুলো করাবো 6-7টা প্রশ্ন আছে, দেখবেন তো সলভ হয় কিনা, দেখবেন সলভ হবে না। তাই আমাদের যেগুলো পড়তে হবে ভালো মতোই পড়তে হবে। আমি সিলেবাস কমপ্লিট করলাম, কিন্তু স্যার আমি ভিতরের কিছু পড়লাম না, ওরকম সিলেবাস কমপ্লিট আমি করাবো না, আর আমি এইভাবে পড়াবো না। আমি এইভাবেই আপনাদের পড়াবো, যেখানে আপনাদের যেটা আমি পড়াচ্ছি সেটাতে যেন পূর্ণ জ্ঞান থাকে। ওকে, দেখুন, এখন পিঁয়াজের তত্ত্বে যখন আমরা পড়তে যাব, তখন আমাদের কিছু টার্ম, একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে কি স্কিমা। আপনারা অনেক সময় শুনেছেন। এখন দেখুন, এই স্কিমার বাংলা কিন্তু কেউ পাবেন না।
স্কিমার বাংলা স্কিমাই থাকে। স্কিমাকে কি বলা হয়? মেন্টাল স্ট্রাকচার অফ নলেজ বলা হয়। স্কিমাকে কি বলা হয়? মেন্টাল স্ট্রাকচার অফ নলেজ। স্যার এটা কি? দেখুন আমার কাছে দাঁড়ান এক মিনিট। আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন, হয়তো যারা ইউটিউবে দেখবেন তারা দেখতে পারবেন না। আপনারা নর্মালি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। ওকে, দেখতে পাচ্ছেন। দেখুন আমার হাতে কি আছে, বলতে পারবেন আমার হাতে কি আছে? আমার ভিডিওতে যদি দেখেন আমার হাতে কি আছে? সুদীপ্ত স্যার, রিয়া ম্যাডাম, কি আছে আমার ভিডিওটা দেখুন তো। আমার ভিডিও যেখানে দেখা যাচ্ছে আমার হাতে কি দেখতে পাচ্ছেন? একটা মার্কার দেখতে পাচ্ছেন। এক্স্যাক্টলি পিয়ুষ স্যার, মার্কার দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই মার্কার দিয়ে তো আমরা লিখি, তাই না? কিন্তু এটাকে তো আমি পেন বললাম না। তার কারণ দেখুন, শুধু লিখলে হয় না স্যার, কোথায় লেখেন স্যার সেটাও ইম্পর্টেন্ট, তাই না? কোথায় আমরা লিখি? এটা দেখে আমি কাগজে লিখতে পারবো? পারবো না। আবার পেন দিয়ে হোয়াইট বোর্ডে লিখতে পারবো না। ওকে, তাহলে শুধু লেখা যায় তার জন্য সেটা পেন হবে জরুরি না। শুধু লেখা যায় তার জন্য সেটা পেন না। তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকে যার দ্বারা কি হয়, আমাদের একটা জ্ঞান নির্মাণ হয়, যার জন্য এটাকে আমরা মার্কার বলছি, পেন বলছি না। তাহলে এই যে আমাদের ছোট ছোট ইনফরমেশন যার দ্বারা আমাদের নলেজটা কনস্ট্রাক্ট হয়, নলেজটা তৈরি হয়, সেই ছোট ছোট ইনফরমেশন গুলোকে আমরা বলতে পারি স্কিমা। ঠিক আছে? ওকে, সেই ছোট ছোট ইনফরমেশন গুলোকে আমরা কি বলবো? স্কিমা। ওকে, এখন দেখুন, তার মানে আমরা কি বলতে পারি এই স্কিমা গুলো দ্বারাই তার মানে নলেজ কনস্ট্রাক্ট হচ্ছে, এই স্কিমা গুলো দ্বারাই তো নলেজটা তৈরি হচ্ছে। তাহলে আমরা যখন কোনো প্রবলেম সলভ করতে যাই, কিভাবে সলভ করি? নিশ্চয়ই আমাদের নলেজ দ্বারা সলভ করি, কিন্তু নলেজ তো তৈরি হয়েছে স্কিমা দ্বারা। তাহলে আলটিমেটলি স্কিমার দ্বারাই প্রবলেম সলভ হয়, হ্যাঁ বা না? তাই আমরা যখন পিয়াজের তত্ত্বে আলোচনা করব, আমরা বলবো না যে নলেজ দ্বারা প্রবলেম সলভ হয়, আমরা কি বলবো? স্কিমা দ্বারা প্রবলেম সলভ হয়। ওকে, স্কিমা দ্বারা হয়। ওকে, তাহলে এখন অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনকে বুঝি। আচ্ছা, যখন আমরা কোনো প্রবলেম সলভ করতে যাই, তখন এরকম সিচুয়েশন হতে পারে যে অলরেডি আমার মধ্যে যে স্কিমা রয়েছে সেটা দ্বারা প্রবলেম সলভ হচ্ছে, তাই না? আবার এরকমও তো হতে পারে আমার মধ্যে যে স্কিমাটা আছে সেটা দ্বারা প্রবলেম সলভ হচ্ছে না, সেক্ষেত্রে আমাকে নতুন স্কিমা তৈরি করতে হচ্ছে। কি হতে পারে কি পারে না? একটা সিচুয়েশন হতে পারে স্যার যে স্কিমা আছে সেটা দ্বারা প্রবলেম সলভ হয়ে গেল। আরেকটা সিচুয়েশন হতে পারে যেই সিচুয়েশন আমি পড়েছি পুরনো স্কিমা দ্বারা স্যার সলভ হচ্ছে না, নতুন স্কিমা তৈরি করতে হচ্ছে। তাহলে যদি পূর্বে স্কিমা দ্বারা যদি প্রবলেম সলভ হয় তখন তাকে বলা হয় অ্যাসিমিলেশন। আর যদি পুরনো স্কিমা দিয়ে প্রবলেম সলভ না হয়, নতুন স্কিমা তৈরি করতে হয়, তখন সেই প্রক্রিয়াকে বলবো অ্যাকোমোডেশন। এতটুকু বেসিক। এরপরে আরেকটু ডিটেলসে যাব। কি বললাম? পুরনো স্কিমা দ্বারা যদি প্রবলেম সলভ হয়ে যায় তখন সেই প্রক্রিয়াকে বলবো অ্যাসিমিলেশন। আর যদি নতুন স্কিমা তৈরি করে যদি প্রবলেম সলভ করতে হয় তাহলে সেই প্রক্রিয়াকে বলবো অ্যাকোমোডেশন। ক্লিয়ার? এতটুকু। এখন একটা এক্সাম্পল নেই। ওকে, এখন আপনাদের অনেক বন্ধু বান্ধবী আছেন, নতুন নতুন জায়গায় যখন যান অনেক বন্ধু বান্ধবীর সাথে আপনাদের বন্ধুত্ব হয়। ঠিক আছে, অনেকের সাথে বন্ধুত্ব হয়। এখন যখন আপনাদের বন্ধুত্ব হয়, দেখবেন কিছুদিন পর এরকম আলোচনা হয়, আজকে বাড়িতে তোর কথা বলেছি, মা না তোকে যেতে বলেছে একদিন। এরকম আলোচনা হয় কি হয় না? বা আপনি বলেন বা উল্টো দিক থেকে আপনাকে বলে বাড়ি থেকে তোকে যেতে বলেছে। এখন এই যে আমি এখন একটা ঘটনা বলবো, এটার মাধ্যমে আমরা অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনকে বোঝার চেষ্টা করব। এখন যখন আপনি বারবার শুনছেন ওর মা বা বাড়ির লোকজন আপনাকে যেতে বলে, তাহলে নিশ্চয়ই ওর বাড়ি সম্বন্ধে একটা ধারণা আপনার মাথায় তৈরি হয়ে যাবে, হ্যাঁ বা না? একটা স্কিমা আপনার মাথায় তৈরি হয়ে যাবে, ওর বাড়ি সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। ঠিক আছে, আলটিমেটলি স্কিমা তৈরি হচ্ছে। এখন একদিন আপনি ওর বাড়ি সত্যি সত্যি ওর বাড়িতে গেলেন, গিয়ে খুব আদর আপ্যায়ন পেলেন, তারপরে আসলেন,
এখন দেখুন ওর বাড়ি সম্বন্ধে যে স্কিমাটা তৈরি হয়েছিল, নিশ্চয়ই একটা ভালো স্কিমা, ওর বাড়ির সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হয়েছিল। এখন তার সাথে কিন্তু আরো নতুন ইনফরমেশন যুক্ত হবে, তাই না? নতুন ইনফরমেশন যুক্ত হবে। কিরকম ইনফরমেশন? আপনি ওর বাড়িতে লোকজন কিরকম, ওর বাড়ির লোকজন দেখতে কিরকম আপনি জানতেন না হয়তো, এখন সত্যি সত্যি দেখতে জানেন। ওর বাড়ির, ও যে ঘরে থাকে, আপনার বন্ধু যে ঘরে থাকে সেই ঘরটা কিরকম, ওর বাড়িতে কিভাবে যেতে হয়, এরকম অনেক ইনফরমেশন ওর বাড়ি সম্বন্ধে যে স্কিমাটা তৈরি হয়েছিল আপনার মাথায়, সেটার মধ্যে যুক্ত হবে, হ্যাঁ বা না? তাহলে স্কিমার সাথে যদি নতুন ইনফরমেশন যুক্ত হয় তখন সেই প্রক্রিয়াকে আমরা বলবো অ্যাসিমিলেশন। একটা তো দেখলাম যদি এক্সিস্টিং স্কিমা দ্বারা কাজ হয়, অথবা কি এক্সিস্টিং স্কিমার সাথে যদি নতুন ইনফরমেশন যদি যুক্ত হয়, সেই স্কিমাটা ঠিকই থাকলো, শুধু কি হলো তার সাথে নতুন ইনফরমেশন যুক্ত হলো, তখন সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? অ্যাসিমিলেশন। ক্লিয়ার? এখন যে বন্ধু বা বান্ধবীর বাড়িতে বন্ধু প্রতিদিন যেতে বলে, আপনার একটা স্কিমা তো তৈরি হয়ে গেছে অলরেডি। এখন যখন বন্ধুর বাড়িতে গেলেন, বসলেন, বসেই পাশের রুম থেকে গলার আওয়াজে ওর মাই মনে হচ্ছে, বন্ধুর মাই মনে হলো, একটা আওয়াজ ভেসে আসলো, কি রে ছুটির দিনটায় ও আজকে আসলো কেন, ও কখন যাবে, এরকম একটা আওয়াজ ভেসে আসলো। কিন্তু আপনি কিন্তু প্রিপারেশন নিয়ে গেছিলেন আজকে থাকবেন ওর বাড়িতে, ও এতবার ওর বাড়িতে যেতে বলে, আপনি প্রিপারেশন নিয়ে গেছেন আজকে ওর বাড়িতে থাকবেন, কিন্তু এখন পাশের রুম থেকে আওয়াজ আসছে, ওকে তাড়াতাড়ি যেতে বল, ওকে তাড়াতাড়ি যেতে বল, ছুটির দিনে কেউ কারো বাড়ি আসে নাকি, আজকের দিনে একটু ভালো মন্দ রান্না টান্না করবো আমরা, ওকে তাড়াতাড়ি যেতে বল, চা দিচ্ছি চা খেয়ে যেতে বল তাড়াতাড়ি। তাহলে এখন আপনার যে আপনার বন্ধুর বাড়ি সম্বন্ধে একটা স্কিমা তৈরি হয়েছিল, স্কিমাটা কি একই রকম থাকবে, নাকি স্যার এর মধ্যে কারেকশন লাগবে? স্যার এখন এত ভালো না স্যার, ওর বাড়ি সম্বন্ধে যে আমার এত সুন্দর একটা ভালো ধারণা তৈরি ছিল সেটা না স্যার। তাহলে এখন আপনি কি করবেন? স্কিমার মধ্যে পরিবর্তন করবেন, তাই না? পরিবর্তন করবেন। তার মানে স্কিমার মধ্যে আপনি কি করবেন? চেঞ্জ করবেন, কারেকশন করবেন। তাহলে স্কিমার মধ্যে যদি কখনো চেঞ্জ হয়, কারেকশন হয়, বা কখনো রিপ্লেস হয় স্কিমা, তখন সেই প্রক্রিয়াকে আমরা বলি অ্যাকোমোডেশন। ক্লিয়ার সবার এতটুকু? ওকে, এখন দেখুন পিয়াজের তত্ত্বে আসি, কগনিটিভ ডেভেলপমেন্টের স্টেজে আসি। আপনারা সবাই এটা জানেন, যেহেতু এডুকেশনের স্টুডেন্ট, 4টা স্টেজে ডেভেলপমেন্ট হয় কগনিটিভ ডেভেলপমেন্ট: সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, আর ফর্মাল অপারেশনাল স্টেজ। বয়স তো দেখতেই পাচ্ছেন। তো এগুলোর শুধু পড়লে হবে না, এগুলোর ভিতরে কি আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এবং প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আমাদের ডিটেলে বুঝতে হবে। ওকে, তার কারণ আমি যে আজকে আপনাদের প্রশ্নগুলো সলভ করাবো, দেখবেন যদি ডিটেলে যদি না যান, তাহলে কোথাও না কোথাও আমাদের অধরা থেকে যাবে প্রশ্নগুলো, জানা জিনিস হয়তো আমরা করতে পারবো না। ঠিক আছে, আমাদের সেগুলো করতে হবে। ওকে, দেখুন প্রথম যে স্টেজ সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। সেন্স মানে আমাদের ইন্দ্রিয়। ওকে, সেন্স মানে কি? আমাদের ইন্দ্রিয়। আর মোটর মানে অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ। তো এই সময় দেখুন 0 থেকে 2 বছর, ইনফ্যান্সি সময়কাল, এই সময়কালে বাচ্চারা কার মাধ্যমে প্রবলেম সলভ করে? সেন্সের মাধ্যমে। ও কিছু শুনছে, কোনো কিছু শুনছে, সেভাবে ও তাকাচ্ছে, বা হাত দিয়ে ইশারা করছে। এখন এই সময় তো ভাষার ডেভেলপমেন্ট হয় না, ভাষা তো থাকে না, অ্যাবসেন্ট অফ ল্যাঙ্গুয়েজ থাকে। এই সময় কি মেইনলি সেন্স এবং মোটরের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করার জন্য এই স্টেজটাকে সেন্সরি মোটর স্টেজ বলা হয়। তো পিয়াজে বললেন যে বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, কিছু রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া নিয়ে বাচ্চারা জন্মগ্রহণ করে, কিছু যেগুলো দ্বারাই বাচ্চারা কি করে, জীবনের প্রথম 4 মাস সেগুলো দ্বারাই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করে। কিরকম প্রতিবর্ত ক্রিয়া? যেমন সাকিং, লুকিং, গ্র্যাসপিং, রিচিং। আপনারা দেখবেন বাচ্চারা মাতৃদুগ্ধ পান করা বাচ্চাদের শেখাতে হয় না, বাচ্চারা অটোমেটিক যে কোনো কিছু দিবেন ওরা চোষা শুরু করে, কি হ্যাঁ বা না? এটা কি সাকিং? লুকিং, দেখবেন বাচ্চারা কোনো দিকে আছে তো তাকিয়েই আছে, লুকিং, দেখা। গ্র্যাসপিং, বাচ্চাদের কখনো হাতের মধ্যে আপনি হাত দেবেন, দেখবেন অটোমেটিক কি বলবো, সেই লজ্জাপতির মতো গাছ যেমন বন্ধ হয়ে যায়, তেমনি ওদের হাতটাও দেখবেন অটোমেটিক বন্ধ হয়ে যায়।
এটা কি? গ্রাস্পিং। রিচিং, বাচ্চারা দেখবেন উপরে কিছু দিবেন, বাচ্চাদের উপরে কোনো বেলুন ঠেলুন রাখবেন, কিছু একটা দিবেন, কালারিং কিছু রাখবেন, দেখবেন ওরা সেটাকে ধরতে চায়। তাহলে বাচ্চারা কি করে? এই ধরনের কিছু প্রতিবদ্ধ ক্রিয়া নিয়ে জন্মগ্রহণ করে। তো বাচ্চারা জীবনের প্রথম 4 মাস অবধি এই ধরনের প্রতিবদ্ধগুলো ক্রিয়াগুলো দ্বারাই যে কোনো প্রবলেমকে সলভ করার চেষ্টা করে। ঠিক আছে, এই সময় স্কিমা বলতে এগুলোই থাকে, এই প্রতিবদ্ধ ক্রিয়াগুলো। জীবনের প্রথম 8 মাস অবধি বাচ্চাদের কি থাকে? আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এটা মানে কি? ইফ ইউ ডোন্ট সি সামথিং অর সামওয়ান রেগুলারলি ইউ টেন্ড টু ফরগেট অ্যাবাউট দেম। যদি তুমি নিয়মিত কিছু বা কাউকে না দেখো তাহলে তুমি ধীরে ধীরে তাদের কথা ভুলে যেতে থাকো। বোঝা যাচ্ছে? আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানে সামনে আছে তাই মনে আছে, সামনে নেই তাই মনেও নেই। বাচ্চারা দেখবেন খুব তাড়াতাড়ি, বিশেষ করে 8 মাস বয়স অবধি, ওর যদি মা যদি দূরেও চলে যায় দেখবেন কিছুক্ষণ পরে হয়তো ওই মুহূর্তে একটু কানলো, একটু পরে ভুলে যাবে, কিছুক্ষণ পরে ভুলে যায়। ঠিক আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায়। যেহেতু আমার মেয়ে সদ্য এই স্টেজগুলো দ্বারা গেল, আমি বুঝতে পারি যখন আমার সাথে থাকে ওই সময়কালটায় যখন ছিল তখনও আমাকে কতটা ইসে করতো, বাট যখনই ও দাদুর বাড়ি যাচ্ছে 10 দিন 12 দিন থাকছে না, আমি ফোন করি মনে আমাকে চেনেই না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এই সময়ের মধ্যেই, এই 2 বছর সময়কালের মধ্যেই যেগুলো রিফ্লেক্স অ্যাকশন নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করে সেগুলো এন্ডিং হয়ে যায়, সেগুলো এন্ডিং হয়ে যায়। এই সময়টা বৈশিষ্ট্য দেখা যায় ডিফার্ড ইমিটেশন। দেখুন তো, ডিফার্ড ইমিটেশন মানে কি? ধরুন কাউকে দেখে নকল করা। কাউকে আমি দেখলাম, দেখবেন বাচ্চারা নকল করতে শেখে। কিরকম নকল করে? কাউকে দেখেছে, হয়তো বাড়িতে একটা ওর দাদা আছে যে স্কুলে যায়, দেখবেন ও হাঁটা শিখেছে, বাচ্চারা হাঁটা শিখেছে, দেখবেন ও একটা স্কুল নিয়ে ও ওর দাদাকে নকল করে, ও স্কুলে যায়। তাহলে ডিফার্ড ইমিটেশন রিফার্স টু a child's ability to observe an action and then imitate it later after a delay, not immediately. বাংলায় দেখুন, ডিফার্ড ইমিটেশন বলতে বোঝায় শিশুর সেই ক্ষমতাকে যার মাধ্যমে সে কোনো কাজ পর্যবেক্ষণ করে এবং কিছু সময় পর সঙ্গে সঙ্গে নয় তা অনুকরণ করে। মানে ইমিডিয়েট করবে না, পরে সেটাকে অনুকরণ করে, সেটাকে বলা হয় ডিফার্ড ইমিটেশন। এই সময় আরেকটা বৈশিষ্ট্য দেখা যায় অ্যাবসেন্স অফ ল্যাঙ্গুয়েজ। এই সময় কোনো ভাষার বিকাশ হয় না। এই সময় বাচ্চাদের মধ্যে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার দেখা যায়। মানে বাচ্চারা যে বিহেভটা করবে না, ধরুন কোনো দিকে হেঁটে যাচ্ছে বা কোনো দিকে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, মনে রাখবে সেটা পারপাসফুলি যাচ্ছে। কোনো পারপাস ছাড়া একটা বাচ্চা কখনোই কোনো দিকে যাবে না, কোনো বিহেভিয়ার করবে না। অবশ্যই সেই বিহেভিয়ারের পেছনে কোনো না কোনো মোটিভ থাকবে। গোল ডাইরেক্টেড বিহেভিয়ার রেফার্স টু এ চাইল্ডস অ্যাবিলিটি টু পারফর্ম এ সিরিজ অফ অ্যাকশন পারপাসফুলি টু অ্যাচিভ এ স্পেসিফিক গোল। মানে কোনো একটা নির্দিষ্ট গোলকে অ্যাচিভ করার জন্য পারপাসফুলি ও কোনো কাজ করবে। ওকে, যেমন বলেছে সেই ক্ষমতা যার মাধ্যমে সে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য উদ্দেশ্যমূলকভাবে একাধিক কাজ সম্পাদন করে, এলোমেলো বা তাৎক্ষণিকভাবে নয়, র্যান্ডমলি করবে না। তার মানে বাচ্চা পারপাসফুলি সে গোলটাকে অ্যাচিভ করার জন্য কাজ করবে। এরপর আছে অবজেক্ট পার্মানেন্স। যেমন আজকের দিনে অবজেক্ট পার্মানেন্স বলতে আমরা কি বুঝাই? আমরা যারা আছি, আমরা হয়তো আমাদের প্রিয় বন্ধুকে হয়তো আমাদের এই মুহূর্তে সামনে নেই, কিন্তু তার ছবিটা যদি আমি এখনই চোখ বন্ধ করি, তার ছবিটা আমাদের ভেসে উঠবে আমাদের মাথায়, তাই না? আমাদের প্রিয় বন্ধুর ছবিটা মাথায় ভেসে উঠবে। বা হতে পারে আপনার বাবা বা মা এই মুহূর্তে আপনার সামনে নেই, চোখ বন্ধ যখনই করবেন তার ছবিটা আপনার মাথায় ভেসে উঠবে। কেন? তখন তার একটা ইমেজ, মেন্টাল ইমেজ আপনার মাথায় তৈরি হয়ে গেছে। মেন্টাল ইমেজ আপনার মাথায় তৈরি হয়ে গেছে, মানে পার্মানেন্টলি সেই বস্তুটা আপনার মাথায় তৈরি হয়েছে, সেই বস্তুটার ছবি আপনার মাথায় তৈরি হয়েছে। অর্থাৎ সেই বস্তুটা যদি এখন সামনে নাও থাকে তাও সেই বস্তুটার ছবি আপনার মাথায় আছে। এটাই হচ্ছে কি অবজেক্ট পার্মানেন্স। অবজেক্ট পার্মানেন্স রেফার্স টু এ চাইল্ডস অ্যাবিলিটি টু রিয়ালাইজ দ্যাট পিপল অর থিংস স্টিল এক্সিস্ট ইভেন দে ক্যান্ট সি, হার্ড অর টাচ। মানে কোনো বস্তু সামনে নেই, দেখতে পাচ্ছি না, স্পষ্ট করতে পারছি না, তাও সেটা এক্সিস্ট করে। ঠিক আছে, শিশুর সেই ক্ষমতা যার মাধ্যমে সে বুঝতে শেখে যে মানুষ বা বস্তু চোখের আড়ালে, শব্দ বা স্পর্শের বাইরে গেলেও এখনো সে বিদ্যমান থাকে। বুঝতে পারছেন না সবাই? অবজেক্ট পার্মানেন্স। যেমন আমরা যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড বলছিলাম, সেটা সামনে নেই তাই ভুলে যাচ্ছিলাম, তার বিপরীতটা হচ্ছে অবজেক্ট পার্মানেন্স। 8 মাস বয়স অবধি আউট অফ সাইট আউট অফ মাইন্ড থাকে, তারপরে ধীরে ধীরে কি হয়? অবজেক্ট পার্মানেন্স ডেভেলপড হয়। ওকে,
নেক্সট স্টেজ, কারো কোনো সমস্যা নেই তো এখানে? ওকে, নেক্সট স্টেজ, সেকেন্ড স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ। এখানে দেখুন অপারেশন কথাটা পিয়াজে ব্যবহার করেছিলেন লজিক্যাল থিঙ্কিংকে বোঝানোর জন্য, লজিক্যাল থিঙ্কিংকে বোঝানোর জন্য। তাহলে প্রি মানে কি আগে, তার মানে লজিক্যাল থিঙ্কিং এর আগে স্টেজ, তার মানে এখনো লজিক্যাল থিঙ্কিং ডেভেলপড হয়নি, এখনো লজিক্যাল থিঙ্কিং কি হয়নি, ডেভেলপড হয়নি। এই সময় বাচ্চাদের যে চিন্তা ভাবনা সেটা কি থাকে, ট্রানজাক্টিভ রিজনিং, মানে অযুক্তিকর থাকে, ইরিলেভেন্ট রিজনিং দেবে, রিলেভেন্ট থাকবে না। ট্রানজাক্টিভ রিজনিং ইজ হোয়েন এ চাইল্ড মেক্স এ কানেকশন বিটুইন টু থিংস দ্যাট আর নট লজিক্যালি রিলেটেড বেসড অন লিমিটেড এক্সপিরিয়েন্স অর পারসেপশন। মানে বাচ্চা কোনো দুটো বস্তু সম্বন্ধে বাচ্চা ধারণা দিচ্ছে, হয়তো সেই দুটো বস্তু লজিক্যালি রিলেটেড না, কিন্তু কি করছে, বাচ্চা সেই বস্তু সম্বন্ধে ধারণা, সম্পর্ক তৈরি করে ফেলছে। যেমন বলেছে, যখন একটি শিশু সীমিত অভিজ্ঞতা বা ধারণার ভিত্তিতে দুইটি এমন জিনিসের মধ্যে সম্পর্ক গড়ে তোলে যেগুলো যুক্তিযুক্তভাবে সম্পর্কিত নেই, যার মধ্যে সম্পর্ক নেই কিন্তু আমি সম্পর্ক তৈরি করে ফেলেছি। যেমন এ চাইল্ড সিজ দ্য সানরাইজ অ্যান্ড দেয়ার মাদার ব্রিঙ্গিং ব্রেকফাস্ট। বাচ্চা কি দেখছে, সূর্যকে উঠতে দেখে এবং দেখে যে ওর মা ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছে। এখান থেকে বাচ্চা অ্যাজিউম করছে দ্য সান কামস আপ বিকজ মাম্মি মেক্স ব্রেকফাস্ট। সান ওঠে কেন, সূর্য ওঠে কেন, তখন মা ব্রেকফাস্ট বানায়, এর জন্যই সূর্য ওঠে। তাহলে বাচ্চা কি করেছে, দেখুন দুটো বিষয়, একটা সূর্য ওঠা আর একটা ওর মা ব্রেকফাস্ট বানানো, দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে, নেই। কিন্তু বাচ্চা কি করছে, দুটো জিনিস হচ্ছে, ও লিমিটেড এক্সপিরিয়েন্সের মাধ্যমে কি করেছে, সম্পর্ক তৈরি করে ফেলেছে, যেটা ইললজিক্যাল। ঠিক আছে, ট্রানজাক্টিভ রিজনিং। ওকে, নেক্সট হচ্ছে অ্যানিমিজম। অ্যানিমিজম হচ্ছে লিভিং আর নন লিভিং এলিমেন্টের মধ্যে পার্থক্য না করতে পারা। এই সময় আপনারা দেখবেন বাচ্চারা পুতুল নিয়ে খেলে, পুতুলকে দেখবেন আদর করে, ঘুম পাড়ায়, বকা দেয়, কথা না শুনলে মারে, করে থাকে। কেন করে, এখন ও বোঝে না যে এই বস্তুর মধ্যে প্রাণ নেই, কোনটার মধ্যে প্রাণ আছে এবং কোনটার মধ্যে প্রাণ নেই, কোনটা অ্যানিমেটেড অবজেক্ট কোনটা ইনঅ্যানিমেটেড অবজেক্ট, দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না। এই ঘটনাটাকে বলা হয়, এই বস্তুটাকে বলা হয় অ্যানিমিজম। Animism is the tendency of young children to believe that inanimate objects like toys, clouds, or sun have feelings, thoughts, intention, or life-like qualities like living beings. মানে সে কিভাবে, যেগুলো আশেপাশে আমাদের এলিমেন্ট আমরা দেখতে পাই, ও ভাবে সেগুলোর মধ্যেও ফিলিংস আছে, সেগুলোকে যদি মারি ব্যথা লাগবে, সেগুলো কেউ যদি আমি কথা বলি ওগুলো শুনবে। যেমন অনেক সময় দেখবেন বাচ্চা যদি কোনো কিছুতে ব্যথা পায় না, কোন একটা দেওয়ালে ব্যথা পেলো, আমরা কি করি, দেওয়ালটাকে দুটো থাপ্পড় মারি, দেখবেন বাচ্চা কান্না থেমে যায়। কি হয়, কি হয় না হয়, বাচ্চা কিভাবে, যে আমাকে মেরেছে বাবা বা মা, ওকে মেরেছে, ও ব্যথা পেয়েছে, বাস বাচ্চা খুশি। ওকে, তার মানে লিভিং এবং নন লিভিং এলিমেন্টের মধ্যে পার্থক্য করতে বাচ্চা পারে না। ওকে, এরপরে আছে কি, ইরিভার্সিবিলিটি। পিয়াজে একটা এক্সপ্লেন করেছিলেন ওর বাচ্চার ওপর। একদিন ওর বাচ্চাকে পিয়াজে কি করেন, ওর বাড়ি থেকে স্কুলে নিয়ে যায়। ওকে, বাড়ি থেকে স্কুলে নিয়ে যায়, স্কুলে নিয়ে গিয়ে বলে, দেখ আজকে তো তোকে আমি বাড়ি থেকে স্কুলে নিয়ে আসলাম, একটা কাজ করিস, তুই যাওয়ার সময় একা একা চলে যাস। তো বাচ্চা রিপ্লাই করে, আরে বাবা আমি তো বাড়ি থেকে স্কুলে আসার রাস্তা চিনি, কিন্তু স্কুল থেকে বাড়ি যাওয়ার রাস্তা তো চিনি না। তার মানে কি, বাচ্চা রিভার্স করতে পারে না, একটা জিনিস যেই অর্ডারে হচ্ছে উল্টো অর্ডারে বলতে পারে না। আপনার সব থেকে ভালো একটা 3-4 বছরের বাচ্চা নেবেন, যাকে আমরা 1 2 3 4 বলা শেখাচ্ছি, শেখানোর পর আপনি ওকে 1 থেকে 10 পর্যন্ত যখনই বলতে পারে, 10 থেকে 1 পর্যন্ত বলতে বলবেন, দেখবেন বলতে পারবে না, তখন রিভার্স করতে পারে না, করে দেখবেন। দেখুন কি বলেছে, ইরিভার্সিবিলিটি মিনস এ চাইল্ড ক্যান নট আন্ডারস্ট্যান্ড that action can be undone or reversed to return to the original state. মানে অরিজিনালি সেটা আগের অবস্থায় যে আসতে পারে সেটা ওর ক্ষমতায় বোঝার থাকে না। যেমন জল বরফ হয়, বরফ জল হয়, জল থেকে বরফ হচ্ছে, আবার বরফ থেকে জল হচ্ছে, রিভার্স করা যায়। ও কি বলবে যে দুটো জিনিস আলাদা, এটা করা যায় না। তখন রিভার্স করার অ্যাবিলিটি এই সময় বাচ্চাদের মধ্যে থাকে না। সবার ক্লিয়ার এতটুকু? আচ্ছা,
সেন্ট্রেশন বা ল্যাক অফ কনজারভেশন। এটা কি? এটা হচ্ছে চিন্তা ভাবনাকে একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত করে ফেলা। আমরা কোনো একটা বিষয়কে শুধু একটা অ্যাঙ্গেল থেকেই ভাবছি, অন্য অ্যাঙ্গেল থেকেও যে তার চিন্তা ভাবনা আসতে পারে সেটা আমরা ভাবছি না। সেই বস্তুটাকে বলা হয় সেন্ট্রেশন বা ল্যাক অফ কনজারভেশন। কি বলেছে? Centration is a cognitive limitation where they focus on one aspect of a situation or ignore other relevant aspect. মানে কোনো একটা অ্যাসপেক্ট থেকে, একটা দৃষ্টিভঙ্গি থেকে একটা বস্তুকে দেখছে, আর যে রিলেভেন্ট প্রাসঙ্গিক যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে, সেগুলোকেও ইগনোর করছে। যেমন এটা নিয়ে পিয়াজে একটা এক্সপ্লেন করেছিলেন। পিয়াজে দুটো একই রকম দেখতে, একই আকার এবং আকৃতির দুটো পাত্র নেয়। ওকে, বাচ্চাকে জিজ্ঞাসা করে কোন পাত্রে জল বেশি আছে, কম আছে, বা কি সমান আছে। যেহেতু পাত্র দুটো থেকে একই রকম ছিল, একই পরিমাণ জলও ছিল, বাচ্চা প্রথমে বলে যে না, দুটোতে একই রকম জল আছে। এখন বি পাত্রের জল কি করা হলো, সি একটা পাত্র নেওয়া হলো যেটা দেখতে অনেকটা লম্বাটে টাইপের, এই পাত্রে জল ঢালা হলো, বি পাত্র থেকে সি পাত্রে জল ঢালা হলো। এখন যখন বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো এ পাত্রে জল বেশি না সি পাত্রে জল বেশি, বাচ্চা কি বলছে? সি পাত্রে জল বেশি। ক্লিয়ার? বাচ্চা কি বলা শুরু করলো? সি পাত্রে জল বেশি। এখানে দেখুন, বাচ্চা শুধু একটা অ্যাসপেক্ট থেকেই দুনিয়াকে দেখছে, শুধু দেখছে যে জলতলটা কি বাড়লো, শুধু এটাই দেখছে। এটা দেখলো না আগের পাত্রটার প্রস্থ কি ছিল, উইড কি ছিল, এখনের পাত্রের উইড বা প্রস্থটা কি, এগুলো কিচ্ছু দেখছে না। শুধু কি দেখছে? জলের তলটা কত উঁচু, শুধু সেটা দেখছে। তাহলে শুধু একটা অ্যাসপেক্ট থেকেই কোনো ঘটনাকে বিচার করছে, আলাদা আলাদা অ্যাসপেক্ট হতে পারে, সেগুলো কেউ বিচারই করছে না। এই যে বাচ্চার ধারণাটা তৈরি হয়, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় সেন্ট্রেশন, নিজের চিন্তা ভাবনাকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে ফেলা, বা ল্যাক অফ কনজারভেশন। ক্লিয়ার? ওকে, ইগোসেন্ট্রিজম নেক্সট একটা আছে, ইগোসেন্ট্রিজম। ইগোসেন্ট্রিজম হচ্ছে অন্যের চিন্তা ভাবনাকে, পয়েন্ট অফ ভিউকে না বোঝা। কখনো এটা লক্ষ্য করেছেন? বাচ্চাকে ওর মা যেটা বলে সেটাই ও আপনাকে বলে। ওর মা যদি বলে এই অন্ধকারে যাস না, ভূত আছে, আপনাকে যদি খুব ভালোবাসে না, আপনাকেও বলবে যে দিদি বা দাদা ওখানে যেও না, ওখানে কিন্তু ভূত আছে অন্ধকারে। ওকে যদি ওর মা বলে হরলিক্স খা, লম্বা হবি, আপনাকেও বলবে হরলিক্স খাও, লম্বা হবে। কেন? ও দুনিয়াকে শুধু নিজের পয়েন্ট অফ ভিউ থেকে দেখে। ও ভাবে যেটা ওর জন্য ভালো সেটা সবার জন্য ভালো, যেটা ওর জন্য খারাপ সেটা সবার জন্য খারাপ। ও কিন্তু সেলফিশ না, ওর কিন্তু এটা বোঝার ক্ষমতা হয়নি যে অন্যের পয়েন্ট অফ ভিউ কিছু থাকতে পারে। ও সেলফিশ না, ও ভাবে যেটা আমার জন্য ভালো সেটা সবার জন্য ভালো। এই যে ধারণাটা যে অন্যের পয়েন্ট অফ ভিউ কিছু থাকতে পারে, শুধু সবকিছুকে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করার যে ক্ষমতা, সেটা কি বলা হয়? ইগোসেন্ট্রিজম। ক্লিয়ার? ক্লিয়ার না? ওকে ম্যাম, দেখুন ইংলিশে কি লেখা আছে। আচ্ছা, আমি কিন্তু লেখাগুলোকে একটু ছোট করে লিখেছি, যেন আপনারা যেন পয়েন্ট যদি পরবর্তীতে প্রিন্ট বের করেন আপনাদের যেন কম পেজ লাগে। ওকে, দেখুন, ইগোসেন্ট্রিজম ইজ এ কগনিটিভ ট্রেট হোয়ার এ চাইল্ড ইজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড অ্যানাদার পার্সন পয়েন্ট অফ ভিউ। They assume that everyone sees things and feels exactly the same way they do. ইগোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিকতা হলো একটি জ্ঞানগত বৈশিষ্ট্য যেখানে একটি শিশু অন্য কারো দৃষ্টিভঙ্গি বুঝতে অক্ষম হয়। তারা মনে করে সবাই তাদের মতোই দেখে, ভাবে এবং অনুভব করে। ক্লিয়ার? ওকে, এরপরে দেখুন কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট মানে কি? কংক্রিট বাংলা হচ্ছে মূর্ত। বাংলা কি? মূর্ত। মানে যেই বস্তুটাকে আমরা স্পর্শ করতে পারি, দেখতে পারি, শুনতে পারি, সেই বস্তুগুলোকে আমরা কি বলি? মূর্ত বা কংক্রিট। ওকে, তাহলে এই যে কংক্রিট অপারেশনাল স্টেজ, এখানে কি বাচ্চা অপারেশনাল স্টেজ মানে লজিক্যাল থিঙ্কিং দেবে কখন? যদি বস্তুটা কংক্রিট হয়। আপনারা দেখুন তো 7 থেকে 11 বছর কোন সময়কাল, বাচ্চারা এই সময় কোথায় থাকে? 7 থেকে 11 বছর মোটামুটি কোন জায়গায় থাকে? 7 থেকে 11 বছরে প্রাইমারি স্কুলে মোটামুটি। এই জন্যই দেখুন প্রাইমারি স্কুলের বইয়ে খুব বেশি করে ছবি দেওয়া হয়। প্রাইমারি স্কুলে বেশি করে বাচ্চাদের চার্ট, মডেল ইত্যাদি খুব বেশি করে
মানে দেখানো হয়। কেন? তখন ওরা যেন লজিক্যাল থিঙ্কিং দিতে পারে, যেহেতু ওরা লজিক্যাল থিঙ্কিং দিতে পারবে তখনই যদি বস্তুটা কংক্রিট হয়, বস্তুরা যেন স্পর্শ করতে পারে, দেখতে পারে, তখনই ওরা দিতে পারবে। এর জন্যই বেশি করে ছবি, চার্ট, মডেল ওদের দেখানো হয় এই সময়কালে। এই সময় কি হয়, বাচ্চাদের লজিক্যাল থিঙ্কিং বিগিনস। আগের থিঙ্কিং গুলো লজিক্যাল ছিল না, এখন কি হবে, লজিক্যাল থিঙ্কিং দেওয়া শুরু করবে। কিন্তু কখন? যদি কংক্রিট হয়, কংক্রিট যদি হয় তাহলে সে লজিক্যাল থিঙ্কিং দিতে পারবে। ক্লিয়ার? আগের স্টেজে ওর মধ্যে ইরিভার্সিবিলিটি ছিল, এই স্টেজে রিভার্স করার অ্যাবিলিটি চলে আসবে। আমি আর পরে শোনাচ্ছি না, ইরিভার্সিবিলিটির উল্টোটাই রিভার্সিবিলিটি হবে, অলরেডি আমরা আলোচনা করলাম। একই রকম আগের স্টেজে ছিল সেন্ট্রেশন, এবার কি হবে, ডিসেন্ট্রেশন হয়ে যাবে। বা আগের স্টেজে ছিল ল্যাক অফ কনজারভেশন, এবার হয়ে যাবে কনজারভেশন। জাস্ট আগেরটায় পারতো না, এবার পারবে। তাই ইংলিশ আর বাংলা যেটা আছে সেটাকে আমি আর ডিটেলসে পড়লাম না, অলরেডি আমরা আলোচনা করেছি আগের স্লাইডে। নেক্সট গুলো পড়ি। নেক্সট গুলো হচ্ছে ক্লাসিফিকেশন। বাচ্চার সময় কি করতে পারে, ক্লাসিফিকেশন করতে পারে। যেগুলো একই ধরনের বস্তু দেখতে, একই ধরনের সাইজে একই ধরনের, বা কালারে একই ধরনের, সেগুলোকে কি করবে, বাচ্চা এক জায়গায় রাখবে। যেমন ধরুন, আমি বাচ্চাকে বিভিন্ন ধরনের বস্তু দিলাম, ধরুন এ একটা বস্তু, বি একটা বস্তু, ওকে, এ একটা বস্তু, বি একটা বস্তু, সি ধরুন আরেকটা বস্তু, ডি ধরুন আরেকটা বস্তু, ওকে, ই একটা বস্তু, আর হচ্ছে এফ আরেকটা বস্তু। তাহলে এই সময় খুব বেশি পসিবিলিটি আছে বাচ্চা কি করবে, যেগুলো এ সি ই, দেখুন এগুলো প্রায় গোলের মতো দেখতে, তাই না? প্রায় গোলের মতো না? এগুলোকে কি করবে, বাচ্চা আলাদা করবে, এগুলোকে এক করবে। আর যেগুলো ডান দিকে আছে বি ডি ই, এগুলো দেখুন চার কোণা, এগুলোকে আলাদা করবে। তাহলে বাচ্চা কি করতে পারে, ক্লাসিফিকেশন করতে পারে। ক্লিয়ার সবার? সেরিয়েশন। সেরিয়েশন মানে কি, কোনো বস্তুকে আমরা যখন সাজাই, ছোট থেকে বড় বা হালকা থেকে ভারী, এই যে সাজাই যে, সেটাকে বলা হয় সেরিয়েশন। সেরিয়েশন মিনস দ্য চাইল্ড ক্যান পুট থিংস ইন সিকোয়েন্স, লাইক ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট, লাইটেস্ট টু হেভিয়েস্ট। তার মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, বা হালকা থেকে ভারী বা ভারী থেকে হালকা, এইভাবে বাচ্চারা বিভিন্ন বস্তুকে সাজাতে পারে। এরপরে রয়েছে ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটি মানে কি, এ আর বি এর মধ্যে রিলেশন জানি, এ আর বি এর মধ্যে রিলেশন জানি, বি আর সি এর মধ্যে রিলেশন জানি। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে এ আর সি এর মধ্যে কি রিলেশন হবে বলতে পারবো। এ আর বি এর মধ্যে রিলেশন জানি, আমি বললাম যে এ বি এর থেকে বড়। আমি বললাম বি আর সি এর মধ্যে রিলেশন কি, যে বি সি এর থেকে বড়। তাহলে বাচ্চা কি বলবে, তার মানে এ সি এর থেকে বড়। বাচ্চা লজিক্যালি এটা বলতে পারবে। এই যে অ্যাবিলিটি, সেটাকে বলা হয় ট্রানজিটিভিটি। Transitivity means the child can understand that if A is greater than B and B is greater than C, then A is greater than C. বাচ্চা কি বুঝবে, যদি A B এর থেকে বড় হয় এবং B যদি C এর থেকে বড় হয়, তাহলে A C এর থেকেও বড় হবে। তাহলে এই যে অ্যাবিলিটিটা, এটাকে বলা হয় ট্রানজিটিভিটি। ক্লিয়ার? এরপরে আসবো লাস্ট স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। ওকে, এই স্টেজে বাচ্চাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপড হয়। আগের স্টেজে বাচ্চাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং থাকে না। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে কি, আমরা যে কংক্রিট বললাম, কংক্রিটের বিপরীত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কংক্রিটের বিপরীত। মানে যেটাকে আমি দেখতে পারছি না, সেটা সম্বন্ধেও কি আমি ইমাজিন করতে পারছি? যেটাকে আমার সামনে নেই, সেটা সম্বন্ধেও কি আমার ধারণা তৈরি করতে পারছি? ধরুন আপনি কোনোদিন প্লেনে চড়েননি, কিন্তু আমি বললাম, আমি একটা পরীক্ষায় আপনাকে রচনা লিখতে দিলাম যে আপনি প্লেনে করে একটা ট্যুর করেছেন, এটার উপর একটা রচনা লিখুন। আজকে আপনারা যে স্টেজে আছেন, আপনারা কোনোদিন প্লেনে চড়েননি, অনেকেই আছেন চড়েননি, কিন্তু আশা করি এই পয়েন্টটা লিখবেন না যে প্লেনে করে যাচ্ছিলাম, খুব গরম লাগছিল, তখন একটু জানলা খুলে আমরা হাওয়া খেয়েছি, এরকম পয়েন্ট কেউ লিখবেন? আশা করি কেউ লিখবেন না এই পয়েন্ট। তখন আপনাদের এতটুকু তো ক্ষমতা আছে, অত উপরে যদি জানলা খুলি তাহলে কি হবে? কিন্তু একটা কংক্রিট অপারেশনাল স্টেজে বাচ্চা, প্রাইমারি স্কুলের বাচ্চা এই পয়েন্ট লিখতে পারে। ওকে, এই পয়েন্ট লিখতে পারে। তখন ওর মধ্যে সেই সময় কি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপ হয়নি,
কংক্রিট অপারেশন স্টেজে আমাদের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ডেভেলপ হয়। যেমন আমরা এই সময় ইমাজিনেশন কাজে লাগাই। দেখুন, এমন একটা সময়কাল আমরা 9-এ পড়ি, 10-এ পড়ি, আমরা ভাব সম্প্রসারণ পড়তাম। এই সময় ভাব সম্প্রসারণ, সেখানে আমরা কি করতাম, দুটো লাইন বলা থাকতো, আলো বলে অন্ধকার তুই কত কালো, অন্ধকার বলে ভাই তাই তো তুই আলো। কি এই দুটো লাইন দিয়ে আমাদের বলতো না এটাকে বিশ্লেষণ করতে, যে আলো বলে অন্ধকার তুই কত কালো, অন্ধকার বলে ভাই তাই তো তুই আলো। তাহলে এখন একটা বাচ্চা যার মধ্যে ইমাজিনেশন আছে, সে এখন আলো আলো বলতে বা অন্ধকার বলতে এখানে যে একটা কি বলবো, এটা একটা ফ্রেজের মতো ব্যবহার করা হয়েছে, বা এটাকে কি বলবো, এটাকে কি বলা হয়, রূপকের মতো ব্যবহার করা হয়েছে, সেটা বুঝতে হবে, তাই না? তো এটার ইমাজিনেশন করার ক্ষমতা কংক্রিট অপারেশনাল স্টেজে যে বাচ্চা থাকবে অ্যাকর্ডিং টু পিয়াজে তার থাকবে না। এটা কার আসবে? আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজে আসবে। ওকে, ক্লিয়ার? এরপরে রয়েছে ডিডাকটিভ থিঙ্কিং। ডিডাকটিভ থিঙ্কিং মানে হচ্ছে কি, একটা হয় ইন্ডাকটিভ, একটা হয় ডিডাকটিভ। ডিডাকটিভ হচ্ছে যখন আমরা কোনো জেনারেল ধারণা থেকে আমরা কোনো স্পেসিফিক ধারণায় যাই, কোনো স্পেসিফিক ধারণাতে যাই, একটা নির্দিষ্ট ধারণাতে যাই, তখন সেটাকে বলা হয় ডিডাকটিভ থিঙ্কিং বা ডিডাকটিভ রিজনিং বলে অনেক সময়। আপনারা দেখবেন যখন আপনারা বড় হলেন, কিছু কিছু অঙ্ক দিয়ে বলি, কিছু কিছু অঙ্ক যখন আপনারা করতেন, ছোটবেলায় যখন করতেন, 5-এ পড়তেন, তখন আপনাদের কি করানো হতো, অঙ্কটা পুরো ডিটেলসে করানো হতো। যেমন কোন অঙ্কর কথা বলি, সুদের অঙ্ক। দেখবেন ছোটবেলায় যখন করেছিলেন এইভাবে করানো হতো 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ 5/100 টাকা, তাহলে 5000 টাকার 1 বছরের সুদ ইন্টু 5000, তাহলে 5000 টাকার 3 বছরের সুদ ইন্টু 3। এভাবে করতাম না ছোটবেলায়? এবার না, এইভাবে করতাম দেখবেন ছোটবেলায় অঙ্কে। কিন্তু যখন বড় হলাম, একবারে সূত্র দিয়ে দেওয়া হলো I = PRT/100। সূত্র দিয়ে আমাদের করতে বলা হচ্ছে। ওকে, তাহলে এই যে চিন্তা ভাবনাগুলো ডিডাকটিভ, এই চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে ডেভেলপড হয়। কোনো একটা ওভারঅল আমাকে বললো, জেনারেল কনসেপ্ট বললো যে যখনই কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকে, সংখ্যাটা 5 দ্বারা ভাগ যায়। কোনো সংখ্যার শেষে যদি 0 বা 5 থাকে, সংখ্যাটা 5 দ্বারা ভাগ যায়। তাহলে আমি যখন বলি 112, এটা কি 5 দ্বারা ভাগ যাবে? আপনি বলবেন স্যার লাস্টে 0 নেই 5ও নেই, তাই এটা 5 দ্বারা ভাগ যাবে না। তাহলে এটা কি একটা ওভারঅল ধারণা ছিল যে কোনো সংখ্যা শেষে 0 বা 5 থাকে, সেটা 5 দ্বারা ভাগ যায়, একটা জেনারেল ধারণা। তার থেকে একটা স্পেসিফিক ধারণায় গেলাম, এই ধারণাটাকে বলা হয় ডিডাকটিভ থিঙ্কিং। ওকে, এরপরে রয়েছে হাইপোথেটিক্যাল থিঙ্কিং। হাইপোথিসিস মানে হচ্ছে কোনো প্রবলেমের সম্ভাব্য সমাধান। এই সময় বাচ্চারা কি করবে, ওদের সামনে যে প্রবলেমগুলো দেওয়া হবে সেগুলোর পসিবল আউটকাম কি হতে পারে, সেগুলো বাচ্চারা বলতে পারবে। পসিবল আউটকাম। Hypothetical thinking is the ability to imagine what if scenarios and consider possible outcomes that haven't happened. Hypothetical thinking means thinking about possibilities and imagining different situations that may or may not happen. Hypothetical thinking হলো কি হবে যদি ধরনের পরিস্থিতি কল্পনা করার ক্ষমতা এবং সম্ভাব্য ফলাফল বিবেচনা করার ক্ষমতা বা এখনো ঘটেনি, মানে এমন কোনো ঘটনা যেটা এখনো ঘটেনি বা যেটা ঘটতে পারে, হোয়াট ইফ যদি সেটা ঘটে তাহলে কি হবে। তাহলে এরকম কল্পনা করার ক্ষমতা বাচ্চার মধ্যে তৈরি হবে এই স্টেজে। ক্লিয়ার সবার এতটুকু? তো আজকে এই ক্লাসে অনেকে পরে জয়েন করেছেন, আমি একটা কথা বলে দিই, আজকে পড়ানোর আগেও আমরা কিছু আলোচনা করেছি প্রায় 30 মিনিট। ঠিক আছে, 30 মিনিট আলোচনা করেছি। বিভিন্ন সংশয় ছিল অনেকের মনে, নোটস পত্রী নিয়ে, সিলেবাস নিয়ে, পরীক্ষা পিছানো ইত্যাদি বিভিন্ন কথা নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা সেই জায়গাটা দেখবেন, আমি পরে ইউটিউবে আপলোড করে দেবো, এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো, আপনারা দেখবেন সেখানে। ওকে, এখন কিছু প্রশ্নে আসি। ওকে, দেখুন তো, আপনার বাঁদিকে ইংরেজি, ডান দিকে বাংলা আছে। একটি শিশু জানে 4 + 2 = 6, কিন্তু জানে না 4 = 6 - 2। তাহলে বাচ্চা এখানে কোন স্টেজে আছে? সেন্সরি,
প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল না ফর্মাল অপারেশনাল? এটা অ্যাকচুয়ালি কার সাথে যুক্ত? 4+2 = 6, তার মানে 4 = 6 - 2 হবে। এটা যদি কেউ করতে পারে, তাহলে কি করতে পারছে বলুন? করতে পারা মানে কি করতে পারা? কি কি পারছে? কোন বৈশিষ্ট্যটা? যদি করতে পারতো, তাহলে কোন বৈশিষ্ট্যটা হতো এটা? হ্যাঁ, অনেকে ঠিকই দিচ্ছেন অ্যান্সার, বি এর দিকে গেছেন। আমরা কি বলতে পারি হ্যাঁ রিভার্সিবিলিটি, ঠিক বলেছেন। তাহলে এটা করতে পারা মানে রিভার্স করতে পারছে। যদি বলতো করতে পারছে তাহলে তো কংক্রিট অপারেশনাল স্টেজ বলতাম, কিন্তু এখানে কি বলেছে? বাচ্চা করতে পারছে না, তাহলে রিভার্স করতে পারছে না, তার মানে ইরিভার্সিবিলিটি। বেশিরভাগই বি বলেছেন, ভেরি গুড। সবাই ক্লিয়ার? বেশিরভাগই বি বলেছেন, একজন বা দুজন সি বলেছেন। দেখুন বলেছে করতে পারছে না, যদি করতে পারতো তাহলে সি বলতাম, কিন্তু বলেছে তো করতে পারছে না, কিন্তু জানে না। যারা সি বলেছেন তাদের ক্লিয়ার তো? 2-3 জনই বলেছেন সি, বাকি সবাই বি বলেছেন। ক্লিয়ার সবার? নেক্সট, একটি শিশু মেঝেতে পড়ে গিয়ে মেঝের উপর রাগ করে ক্রমাগত আঘাত করতে থাকে। পিয়াজের তত্ত্ব অনুসারে শিশুটি কোন ধরনের চিন্তনের প্রতিফলন করছে? ফলিং ডাউন অন এ ফ্লোর, এ চাইল্ড স্টার্টেড টু হিট দ্য ফ্লোর আউট অফ অ্যাঙ্গার। মানে বাচ্চা কি করছে? সিঁড়িতে পড়ে গিয়ে রাগে সিঁড়িটাকে লাথ মারা শুরু করছে। তাহলে পিয়াজের তত্ত্বে কোনটা? ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার করেছেন সবাই। সবাই কি একমত যে স্যার এটা ডি হবে, অ্যানিমিজম? এখন লিভিং এবং নন লিভিং দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না। ভেরি গুড। সুদীপ্তা ম্যাম ক্লিয়ার তো? ওকে, নেক্সট। According to Piaget's view, a child learns that water can be frozen and then thought to become liquid again. বাংলায় কি বলেছে? এটা কিসের এক্সাম্পল? পিয়াজের মত অনুসারে শিশুরা যখন শেখে যে জলকে বরফে পরিণত করা হয়, তারপর আবার বরফকে তরলে পরিণত করা হয়, তাহলে এটা কি হবে? সেরিয়েশন, ক্লাসিফিকেশন, রিভার্সিবিলিটি নাকি হাইপোডিডাকটিভ থিঙ্কিং? ওকে, তাহলে কি হবে? ভেরি গুড, রিভার্স করার অ্যাবিলিটি। উল্টোটাও সম্ভব। ভেরি গুড, ভেরি গুড। ওকে, child's inability to understand a situation from another points of view. Inability বলেছে শিশুদের অন্যদের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে কি বলা হয়? ভেরি গুড, খুব সুন্দর। ইগোসেন্ট্রিজম বলা হয়, ইগোসেন্ট্রিক থিঙ্কিং বা ইগোসেন্ট্রিজম বলা হয়। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। এরপরে প্রশ্ন, হুইচ অ্যাপ্রোচ ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু কনস্ট্রাকটিভিজম? কনস্ট্রাকটিভিজমের সাথে কোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট? নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? পরীক্ষামূলক কাজের দ্বারা কিছু আবিষ্কার, দলগত শিখনের সহযোগিতা, কোনো নৈবেক্তিক ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে উৎসাহ দেওয়া, কোনো বিশেষ কিছুকে মুখস্থ করা। ভেরি গুড, খুব সুন্দর, খুব সুন্দর অ্যান্সার করেছেন। ভেরি গুড। তাহলে মেমোরাইজ করা কি নির্মিতিবাদ? নির্মিতিবাদ কি বলবে? অ্যাক্টিভিটি করো, তারপরে হচ্ছে ডিসকাশন করো, তোমরা হচ্ছে ইন্টারাকশন করো। তাহলে ABC বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিনিসকে বোঝো। তাহলে মেমোরাইজেশনের কথা বলবে না, মুখস্থ বিদ্যার কথা বলবে না, রোট লার্নিং এর কথা বলবে না। তাহলে 4 নম্বরটা হবে। ভেরি গুড। নেক্সট, লাস্ট প্রশ্ন দেখুন, স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন, স্কিমার সাথে কোনটা হওয়া উচিত? দেখুন তো, মডিফিকেশন এক্সিস্টিং মেন্টাল স্ট্রাকচার, অ্যান অর্গানাইজড প্যাটার্ন অফ থট, অ্যাচিভিং কগনিটিভ ব্যালেন্স থ্রু অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, ফিটিং নিউ ইনফরমেশন ইন্টু এক্সিস্টিং মেন্টাল স্ট্রাকচার। আচ্ছা, এক্সিস্টিং মেন্টাল স্ট্রাকচার, সেটার মধ্যে নতুন ইনফরমেশন যুক্ত করলাম, এটা কি? এটা কি হবে? আচ্ছা, স্কিমা। ওকে, আচ্ছা, ভেরি গুড। স্কিমা কোনটা? স্কিমা কোনটা? এন অর্গানাইজড প্যাটার্ন অফ থট হবে না? এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি সোহেল। তাহলে দেখুন, এর সাথে 2 হবে। এর সাথে 2 হওয়া মানে অটোমেটিক
এই দুটো আউট, এই দুটো আউট, হ্যাঁ বা না? তাহলে দেখুন এবার বি এর সাথে 4 দু জায়গাতেই আছে, বি এর সাথে 4 দু জায়গাতেই আছে। তাহলে বি এর সাথে 4 ফিটিং নিউ ইনফরমেশন ইনটু এক্সিস্টিং মেন্টাল স্ট্রাকচার, মানে এক্সিস্টিং যেটা মেন্টাল স্ট্রাকচার আছে তার মধ্যে নতুন ইনফরমেশন যুক্ত করা, ঠিকই আছে। তাহলে এবার দেখুন সি এর সাথে কি হবে, বলেছে মডিফিং এক্সিস্টিং মেন্টাল স্ট্রাকচার। আমরা যদি যেটা স্ট্রাকচার আছে সেটার মধ্যে যদি কিছু চেঞ্জেস আনি তাহলে সেটা কি হবে, সেটা অ্যাকোমোডেশন হবে। আর ইকুইলিব্রেশন কি হচ্ছে তাহলে, অ্যাচিভিং কগনিটিভ ব্যালেন্স থ্রু অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। ইকুইলিব্রেশনে কি হচ্ছিল, আমাদের নলেজটা তৈরি হচ্ছিল, আমাদের মানসিক অবস্থাটা তৈরি হচ্ছিল, যেখানে আমাদের কি হচ্ছিল, যেটা আমাদের সামনে সিচুয়েশন ছিল, হ্যাঁ ব্যালেন্সিং হচ্ছিল। আমাদের যেটা নিড ছিল সিচুয়েশনের তার সাথে আমাদের যেটা জ্ঞান, দুটোর মধ্যে ব্যালেন্স তৈরি হচ্ছিল না একটা, এর জন্য তো ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছিল। ওকে, এই প্রক্রিয়াটা ইকুইলিব্রেশন। তাহলে ডি এর সাথে 3, তাহলে সি নাম্বার। সবগুলো কার কার হলো, সবগুলো কার কার হলো? অনেকেরই হয়তো দেখলাম খুব সুন্দর অ্যান্সার করেছেন। কার কার সবগুলোই হলো? ওকে, তাহলে বলুন আজকের ক্লাসে কোনো সংশয়, কোনো ডাউট? নোটস মোস্ট বেশিরভাগ নোটস এরকমই হবে, কখনো কখনো একটু 19-20 হতে পারে সময় বিশেষে। হ্যাঁ, স্যারের সবগুলো হয়েছে, ভেরি গুড স্যার, জয়ন্ত স্যারের সবগুলো হয়েছে, ভেরি গুড। ওকে, ভেরি গুড, ভেরি গুড। বলুন কোনো সমস্যা?